ওকে, ওয়েলকাম সবাইকে আজকে দশম ক্লাসে। আমাদের কোর্স প্রায় শেষ পর্যায়ে, তবে শেখার কিন্তু শেষ নাই। একবার বলে রাখি। আর লাস্ট কয়েকটা ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। তো যেখানে আমরা দুই ধরনের হাইপোথিসিস টেস্ট করছি, একটা হচ্ছে প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্ট এবং একটা হচ্ছে নন প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্ট। তো ওই টেস্টগুলো করার কারণ ছিল যে আমরা সবসময় স্যাম্পল নিয়ে কাজ করি, সো সেই স্যাম্পলটা আসলে কতটুকু প্যারামিটারকে রিপ্রেজেন্ট করে বা পপুলেশনকে রিপ্রেজেন্ট করে সেটা তো বুঝতে হবে। তো সেটা টেস্ট করার জন্য আমরা হাইপোথিসিস গুলো টেস্ট করেছিলাম। তো এখন আজকের ক্লাস থেকে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে আহ, মোটামুটি প্রেডিক্টিভ মডেলিং বলা যায়। তো আজকে সবচেয়ে সিম্পল জিনিসটা দিয়ে শুরু করব, সেটার নাম হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। তো আমরা যখন কোরিলেশন অ্যানালাইসিস করেছিলাম, সেটার কাজ ছিল দুইটা ভেরিয়েবলের মাঝে কোনো ধরনের সম্পর্ক আছে কিনা সেটা দেখা। সেখানে কিন্তু আমরা কোনো ধরনের কজাল রিলেশনের কথা বলি নাই। আমরা বলতে পারতাম না যে এই ভেরিয়েবলটার কারণে এটা হইছে, বা এক্স এর কারণে এক্স ওয়ান এর কারণে এক্স টু এর এই চেঞ্জ হয়েছে, বা এক্স টু এর কারণে এক্স থ্রি এর এইরকম একটা চেঞ্জ হয়েছে। এ ধরনের কোনো সম্পর্ক আমরা তখন বলতে পারতাম না। বাট লিনিয়ার রিগ্রেশন বা রিগ্রেশন অ্যানালাইসিস এটা মূল বিষয়টা হচ্ছে এখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সাধারণত থাকে, আর এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা সাথে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যাসোসিয়েটেড থাকে। অর্থাৎ কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জের কারণে একটা নির্দিষ্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কিছু চেঞ্জ হয়। এটা হচ্ছে রিগ্রেশনের সবচেয়ে সিম্পল বিষয়টা। তো রিগ্রেশনেরও অনেকগুলো ব্রাঞ্চ আছে, বাট আমরা এত ডিটেলসে তো আমরা যাওয়া সম্ভব না। তবে সবচেয়ে সিম্পল যে জিনিসগুলো সেগুলো আমরা টাচ করে যাব এসপেসেস এর মাধ্যমে। আর এসপেসেসে এই রিগ্রেশনের বিভিন্ন অ্যানালিসিস করার অনেকগুলো ওয়ে আছে। তো সেইগুলো কিভাবে করা যায় আমি হচ্ছে সেগুলোর রিসোর্স ম্যাটেরিয়ালস হিসেবে লিংক এবং পিডিএফ যা যা আমি মানে মনে করছি যে এগুলো ইম্পর্টেন্ট বা দেখলে ভালো হবে, উপকার হবে, সেগুলো হচ্ছে আমি ক্লাস শেষে স্লাইডের সাথে প্লাস ওই ড্রাইভে আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব, যাতে নিজেরা দেখতে পারেন। তো দেখি আজকে আমরা কি কি দেখবো সেগুলো এক নজর দেখে নিই। প্রথমে ফার্স্টে দেখবো হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এটার থিওরিটা প্রথমে বুঝে নিব, দেন সেটা অ্যাপ্লিকেশন স্পেসেস এর মাধ্যমে আমরা দেখব। দেন হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা একটু অ্যাডভান্সড যাবে, মানে একটু আগাবে। সেখানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, এখানে হচ্ছে আরো কিছু এক্সট্রা ভেরিয়েবলস অ্যাড হবে মডেলে। আজকে হচ্ছে আমরা এই দুইটাই মেইনলি দেখবো, এই দুইটা দেখতে দেখতে অনেক সময় চলে যাবে। তো প্রথমে আসি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তো সিম্পল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে নেসেসারিলি বলতে গেলে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো কিভাবে এই সম্পর্কটা প্রথমে এটা বুঝাই। তো সেকেন্ড লাইনে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইকুয়েশন অফ সিম্পল লিনিয়ার রিগ্রেশন। যেখানে ইকুয়েশনটা কিরকম একটু দেখি। প্রথমে এটার সাথে পরিচিত হইতে হবে। এই ইকুয়েশনটা খুবই ইজি একটা ইকুয়েশন। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লেফট সাইড, একটা রাইট সাইড। তো লেফট সাইডে হচ্ছে ইউজুয়ালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা রাখা হয়, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আরো কয়েকটা নামে ডাকা হয়, যেমন আউটকাম ভেরিয়েবল, রেসপন্স ভেরিয়েবল, এরকম অনেক কিছু নামে ডাকা ডাকা হয়। তো এটা হচ্ছে ওয়াই দ্বারা সাধারণত ডিনোট করা হয়। তো ওয়াই মানে হচ্ছে আমরা ধরে নিব এখন থেকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্স দ্বারা আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসকে ডিনোট করব। তো এইখানে ওয়াই এর সাথে ওয়াই ইকুয়াল টু বিটা নট, এটা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট, বিটা ওয়ান এটা হচ্ছে আরেকটা কোএফিসিয়েন্ট। এই বিটা ওয়ান এর সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মাল্টিপ্লাই হিসেবে থাকে, আর প্লাস হচ্ছে একটা এরর। তো যারা প্রথমবারের মতো এগুলো দেখতেছেন, আহ, একটু কঠিন লাগতে পারে, বাট আমি একটু ইজিয়ার করে দিচ্ছি। এইটার সাথে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনের সম্পর্কটা কি সেটা ফার্স্টে বোঝাই। স্ট্রেট লাইনের আমি যদি পাশে যে দুইটা গ্রাফ দেখা যাচ্ছে সেই দুইটা গ্রাফের দিকে তাকাই, তো উপরের গ্রাফটা হচ্ছে জাস্ট জেনারেলাইজড ভাবে দেখানো হয়েছে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই যে একটা লাইন, এই লাইনের প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা কিন্তু একটা ইকুয়েশন পাবো। যেমন এই যে এই পয়েন্টের জন্য একটা ইকুয়েশন পাবো, সেম ইকুয়েশনটা যদি আমি এইভাবে এক্স এর বিভিন্ন ভ্যালু নেই, তো ওয়াই এর বিভিন্ন ভ্যালু পাবো। তো এই সবগুলো ভ্যালুর জন্য যে ইকুয়েশনটা আসে সেটার ফরম্যাটটাই হচ্ছে এরকম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। যেখানে এম মানে হচ্ছে এটা কতটুকু ঢাল বা স্লোপ, এম দ্বারা হচ্ছে হচ্ছে সেটা ডিনোট করা হয়। আর সি এর মাধ্যমে ডিনোট করা হয় এই ওয়াই এক্সিসটাকে জিরো থেকে কতটুকু উপরে বা নিচে
ক্রস করছে বা কেটেছে, বা ইন্টারসেপ্ট পয়েন্ট আমরা বলতে পারি। তো এখানে সি মানে হচ্ছে ইন্টারসেপ্ট পয়েন্ট, আর এম মানে হচ্ছে ঢাল বা স্লোপ। তো রিগ্রেশনেও সেম ভাবে এই সিটা হচ্ছে সামনে চলে আসে, এই সি যেটা এটা হচ্ছে বিটা নট, এম যেটা এটা হচ্ছে বিটা ওয়ান, আর ই হচ্ছে একটা এরর টার্ম। তো এররটা নিয়ে আমরা পরে কথা বলবো। প্রথমে হচ্ছে আমরা এইটুকুর মধ্যে থাকি, প্রথমের যে তিনটা অংশ দেখা যাচ্ছে সেই তিনটা। তার মানে কি, এখানে বিটা নটটা মানে হচ্ছে ইন্টারসেপ্ট কোএফিসিয়েন্ট। রিগ্রেশন মডেলের ইন্টারসেপ্ট হচ্ছে বিটা নট। আর রিগ্রেশন মডেলের যে আমাদের যেহেতু এটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন, তো এটা সিম্পল বলা হচ্ছে এই কারণে এখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাসোসিয়েটেড, মানে এখানে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো আলোচনা হচ্ছে না। সো এই জন্য এটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর যখন আমরা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আলোচনা করব, তখন সেটার নাম হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো আমরা যেহেতু সিম্পলে আছি, সো সিম্পল নিয়েই কথা বলি শুরুতে। তাহলে আমরা এখানে যদি বিটা নট একটা ভ্যালু পাই, সেই বিটা নটের ভ্যালুটা মানে হচ্ছে যে এরকম যদি গ্রাফ তৈরি করি, সেই গ্রাফে ওয়াই অ্যাক্সিসটাকে কোন পয়েন্টে ছেদ করতেছে, তো সেটা হচ্ছে আমাদের এই বিটা নট, যেটাকে আমি আরেকবার বলতেছি, যেটাকে বলা হয় রিগ্রেশন কোএফিসিয়েন্ট, সরি ইন্টারসেপ্ট কোএফিসিয়েন্ট। আর যে বিটা নট, সরি বিটা ওয়ান, এটা হচ্ছে আমাদের স্টেট ইকুয়েশন এম, মানে স্লোপ। এই স্লোপটাও হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা অনেকে স্লোপ কোএফিসিয়েন্টও বলে থাকে, বা রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইউজুয়ালি বলা হয়। তো এটা হচ্ছে টার্মিনোলজির বিষয়গুলো। আর এটা একদম সিম্পল। আমরা যদি এখন পরের স্লাইডটাতে যাই, এখানে দেখা যাচ্ছে এক্স অ্যাক্সিসে আছে পার্সেন্টেজ অফ পুয়ার পিপলস, আর ওয়াই অ্যাক্সিসে আছে হাউস প্রাইস ইন $1000। তো আমি একটু ডাটা সেটটা যাই। ডাটা সেটে বেশ কয়েকটা কলামে বেশ কিছু ডাটা আছে। যে প্রথম কলামটাতে হচ্ছে প্রাইস, এটা হচ্ছে হাউস প্রাইস ডেটা সেটটা। আমরা পঞ্চম বা ষষ্ঠ ক্লাসে হয়তো দেখছিলাম এই ডেটা সেটটা। ওইটা একটু মডিফাই করা হয়েছে এখানে। যাই হোক, ওখানে প্রাইসের একটা কলাম ছিল, সেই প্রাইসগুলো হচ্ছে এটা। আমরা দেখতে চাচ্ছি এই প্রাইসের সাথে ওই এরিয়াতে পোর পিপলের যে প্রপোর্শন বা পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ অফ পোর পিপলসের কোনো ধরনের সম্পর্ক আছে কিনা। আমরা যখন স্ক্যাটার প্লট তৈরি করি, এই যে এরকম একটা স্ক্যাটার প্লট আমরা তৈরি করছিলাম, সেখানে দেখছিলাম যে এরকম একটা নেগেটিভ কোরিলেশন আছে। তো আমি যদি কোরিলেশন চেক করি, সেটার জন্য কি করতে হবে, অ্যানালাইজ, দেন কোরিলেট, দেন বাইভেরিয়েট। সেখানে জাস্ট আমার যে দুইটা ভেরিয়েবলের ইন্টারেস্ট, সেই দুইটাকে আমি এখানে নিয়ে আসবো, হাউস প্রাইস এবং পার্সেন্টেজ অফ পোর, এবং পিয়ারসন কোরিলেশন। পিয়ারসনটা দিয়ে রাখলাম কারণ আমার এখন লিনিয়ার কোরিলেশন দেখতে হবে। আরেকটা মজার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এই যে নামের মাঝেই আছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, তার মানে আমরা শুধুমাত্র লিনিয়ার সম্পর্কগুলোই, মানে লিনিয়ার ভাবে যে মানে ভেরিয়েবলগুলো রিলেটেড, সেগুলোই শুধুমাত্র এখানে দেখতে পারবো। যদি কোনো কার্ভিলিনিয়ার মানে কার্ভ হিসেবে যদি কোনো সম্পর্ক থাকে, সেগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো না। তো তাদের জন্য আলাদা অনেক মেথডস আছে। তো এখন আমরা এখানে পিয়ারসন দিয়ে রাখলাম লিনিয়ার কোরিলেশন কত হয় সেটা দেখার জন্য। তাহলে ওকে দিই। তো আউটপুট উইন্ডোতে দেখাচ্ছে কোএফিসিয়েন্টের ভ্যালুটা হচ্ছে -0.741। তো মনে আছে কিনা, যখন এই ভ্যালুগুলো সাধারণত 0.7 এর উপরে হয়, মানে বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলি যে স্ট্রং বা মডারেটলি স্ট্রং এরকম। তো তার মানে হচ্ছে এখানে একটা স্ট্রং কোরিলেশন আছে এই দুইটা ভেরিয়েবলের মাঝে, হাউস প্রাইস এবং পার্সেন্টেজ অফ পুয়ার পিপলস। আর এই কোরিলেশনটা স্ট্রং, ঠিক আছে, অর্থাৎ আমরা স্ট্রেংথটা বুঝলাম যে এটা স্ট্রং, বাট ডিরেকশনটা কি, নেগেটিভ নাকি পজিটিভ। তো যেহেতু এখানে একটা নেগেটিভ ভ্যালু, তার মানে ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ। তার মানে হাউস প্রাইস বাড়ার সাথে পার্সেন্টেজ অফ পুয়ার পিপলস এর একটা নেগেটিভ স্ট্রং কোরিলেশন আছে। তো সেই জিনিসটা আমরা এখানে প্লটের মাধ্যমেও দেখতে পারতেছি যে একটা বা একটা একটা যখন বেড়ে যাচ্ছে, অন্যটা তখন কমে যাচ্ছে। তো এখানে যখন আমি একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করলাম, জাস্ট দেখার জন্য যে আসলে সম্পর্কটা কিরকম, কোনটা কমার সাথে বা কোনটা বাড়ার সাথে অন্যটার সম্পর্কে কিরকম, তখন এরকম একটা লাইন ফিট করছে। এই লাইনটার ইকুয়েশনটাই আমরা এই যে নিচে প্লটে দেখতে পারতেছি, যেখানে লেখা আছে, আমি যদি একটু জুম করি, y equal to 34.58 minus 0.95 multiplied by x। তো
তার মানে হচ্ছে এইটাই আসলে আমাদের সেই সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল, যেটা আমি এই দুইটা ভেরিয়েবলের উপর ফিট করলাম। তো এটা আসলে কিভাবে ফিট করলাম সেটা এসপিএসএস একটু পরে দেখাবো। বাট তার আগে আমি দেখাচ্ছি যে আসলে আমরা কি পাচ্ছি এখান থেকে। এখানে দেখেন -0.95, এটা হচ্ছে এক্স এর সাথে আছে, তার মানে এটা আমাদের রিগ্রেশন কোএফিসিয়েন্ট। আর এটাই ডিনোট করতেছে যে এক্স এর কোনো একটা ইউনিট বাড়ার সাথে এই হাউস প্রাইসের অর্থাৎ ওয়াই এর কি চেঞ্জটা হচ্ছে। সো যেহেতু নেগেটিভ ভ্যালু এই রিগ্রেশন কোএফিসিয়েন্টের, তার মানে চেঞ্জটা হচ্ছে নেগেটিভ। এটা হয়তো 1 ইউনিট বাড়লে এটা কিছু কমে যাবে, নিচে নেমে যাবে। তো সেই জিনিসটা আমরা এই মডেল থেকে দেখতে পারতেছি। তো মডেলটা আরেকবার দেখি, এটা হচ্ছে সেই মডেলটা। আম, তো সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলের মাধ্যমে আমরা আসলে কি করি? তো এখানে লেখা আছে ফ্রম এ সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল we can say how much the dependent variable changes on average due to one unit change in the independent variable. এটা হয়তো বাংলা করার দরকার নাই। মানে স্বাভাবিক জিনিসটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের 1 ইউনিট চেঞ্জের কারণে অন এভারেজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি পরিমাণ চেঞ্জ হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারি। আর ঠিক আছে, আচ্ছা কিছু অ্যাজাম্পশনস আছে। আমরা কিন্তু শুধুমাত্র কন্টিনিউয়াস বা এসপিএসএস যেটা হচ্ছে স্কেল মেজার, সেই ধরনের ডেটার ক্ষেত্রে শুধুমাত্র এই সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা করতে পারবো। আমাদের আউটকাম যদি বাইনারি হয় কিংবা ক্যাটাগরিক্যাল হয়, অর্থাৎ আউটকামটা যদি হয় এরকম ইয়েস নো কিংবা কোনো কোয়ালিটিফুল যেমন এগ্রি ডিসএগ্রি, এই ধরনের কোনো আউটকাম আমরা হচ্ছে মানে ওয়াই এ যদি এরকম কিছু থাকে, সেক্ষেত্রে আমরা এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজ করতে পারবো না। আর সেকেন্ডটা হচ্ছে দুইটা যে ভেরিয়েবল আমরা ইউজ করবো এখানে এক্স এবং ওয়াই, তাদের মাঝে অবশ্যই লিনিয়ার রিলেশনশিপ থাকতে হবে। তো আমাদের যেটা ডেটা ছিল সেটা মনে হচ্ছে না লিনিয়ার, বাট আমরা ধরে নিয়েছি লিনিয়ার ফর দ্য সেক অফ দিস টিউটোরিয়াল। যাই হোক, এটা কিন্তু কিছুটা এই যে কার্ভের মতো, শুরুতে অনেকটা নিচে নেমে গেছে, তারপর আস্তে আস্তে বাড়তেছে। যাই হোক, আমরা ধরে নিছি, অ্যাজিউম করে নিছি যেটা লিনিয়ার। আর আমাদের লিনিয়ার কোএফিসিয়েন্টের ভ্যালুটা মোটামুটি বেশি আসছে, -0.741। আর এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, তো আমরা ধরতেই পারি যে এটা লিনিয়ার। আর একটা বিষয় হচ্ছে এখানে অ্যাজাম্পশন অনেক কিছুই থাকবে, বাট ইন রিয়েল যখন আমরা কাজ করব ডেটা নিয়ে, দেখা যাবে যে একটা দুইটা অ্যাজাম্পশন ভায়োলেট করতেছে। তো তখন হচ্ছে আমাদের পেপারে বা যেখানেই আমরা রিপোর্ট করি না কেন, সেখানে উল্লেখ করতে হবে যে আমাদের এই অ্যাজাম্পশনটা ভায়োলেট করছে। আর যদি কখনো এরকম অ্যাজাম্পশন ভায়োলেট করে, তখন কিন্তু আমাদের অনেক মানে রেমেডিয়াল মেজার্স আছে। আমরা চাইলে ভেরিয়েবলকে ট্রান্সফর্ম করতে পারি, চাইলে আমরা অন্য কোনো মেথডস অ্যাপ্লাই করতে পারি। তো সেটা মানে কি কি করা যায় সেই মানে একটা লিংক আমি নিচে দিয়ে দিছি, চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আমি তাহলে এসপিএসএস এ চলে যাই। তো শুরু করি। আমাদের টার্গেট হচ্ছে একটা লিনিয়ার মডেল তৈরি করা, সিম্পল লিনিয়ার মডেল তৈরি করা, যেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে পোর। তার মানে আমি ধরে নিচ্ছি যে এইটার পার্সেন্টেজটা আমি মানে এটার ভ্যালুটা আমি নির্ধারণ করে দিতে পারবো। আর আমি ধরে নিলাম প্রাইস, এই প্রাইসটা এই পুয়ার পিপলের প্রপোর্শনের উপর নির্ভর করতেছে। তার মানে প্রাইস হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে মডেল ফিট করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যানালাইজ, এই সেখান থেকে রিগ্রেশন, যেহেতু একটা রিগ্রেশন মডেল আমরা ফিট করব, তারপর হচ্ছে লিনিয়ার, যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করব। তাহলে আমরা শুরুতে যাচ্ছি অ্যানালাইজে, সেখান থেকে রিগ্রেশন, সেখান থেকে লিনিয়ার। তাহলে লিনিয়ারে ক্লিক করলাম। তো এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেলের বক্সটা, ডায়ালগ বক্সটা। এই ডায়ালগ বক্সে প্রথমে আমাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা সেটাকে এখানে নিয়ে আসতে হবে। তো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে হাউস প্রাইস, যেটাকে আমি অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে চাচ্ছি বা কিরকম চেঞ্জ হয় সেটা দেখতে চাচ্ছি। তো সেজন্য এটাকে এখানে নিয়ে আসলাম। আর আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে দেখেন অনেকগুলা দেওয়া যাবে কিনা অ্যাকচুয়ালি, আমি চাইলে সবগুলো এখানে দিতে পারবো। বাট আমার যেহেতু এখন টার্গেট একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল তৈরি করা, সেহেতু আমি একটাই নিয়ে আসবো এখন। তো আমার সেই একটা ভেরিয়েবল হচ্ছে এইটা, পার্সেন্টেজ অফ পুয়ার পিপলস। তো এটাকে আমি এখানে নিয়ে আসি। তো আমি আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। ওকে,
সো এটা হচ্ছে রিগ্রেশন আউটপুট। আউটপুটের প্রথম যে টেবিলটা বা বক্সটা সেখানে দেখতেছি যে ভেরিয়েবলস এন্টার নামে একটা কলাম আছে, ভেরিয়েবলস রিমুভ নামে একটা কলাম আছে। সো এটা আপাতত ইগনোর করি। আমরা এখান থেকে শুরু করি, মডেলটা আউটপুটে কি আসছে সেটা বোঝা শুরু করি। এখানে মডেল সামারি আসছে। মডেল সামারিতে আমরা দেখব আর স্কোয়ার, মানে হচ্ছে সেকেন্ড কলামটা এটা। তো আর স্কোয়ারের ভ্যালু আসছে 0.549। তো এই 0.549 এর মানে কি? এই 0.549 যে এটার মানে হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন দ্য মডেল ক্যান এক্সপ্লেন 54.9%, মানে হচ্ছে ডিসিমালটাকে জাস্ট 2 ঘর ডান পাশে নিয়ে আসছি। সো 54.9% অফ দ্য ভেরিয়েশন ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো বাকি ভেরিয়েশন গুলো তাহলে কারা এক্সপ্লেন করে? মানে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল প্রাইস, হাউস প্রাইস, সেই হাউস প্রাইসের মাঝে যে ভেরিয়েশন গুলো আছে, অর্থাৎ এই যে আমরা দেখতেছি অনেক কিছু উপরে নিচে চলে গেছে আমাদের স্ট্রেট লাইনের আশেপাশে, এখানে অনেকগুলা, ওইখানে অনেকগুলা, তো এইগুলা তাহলে কারা এক্সপ্লেন করে? বা আর কি করলে তাহলে বাকিগুলো এক্সপ্লেন করতো? তো সেটার অ্যান্সার হচ্ছে আমাদের যে অন্য আরো কতগুলো ভেরিয়েবল আছে সেগুলা, তারপর হচ্ছে এমন কিছু ভেরিয়েবল আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না, আবার কিছু আছে জাস্ট বাই চান্স, ঠিক আছে, র্যান্ডমলি জাস্ট চেঞ্জ হয়। তো এরকম বিভিন্ন ফ্যাক্টরের কারণে বাকি ভেরিয়েশন গুলো আমরা হয়তো ক্যাপচার করতে পারি না। তো আমরা ক্যাপচার করতে পারি কতটুকু? তো এইখানে যে আমরা মডেলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এখানে ইউজ করছি মডেলে, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের 54.9% ভেরিয়েশনকে ক্যাপচার করতে পারতেছে, যেটা মোটামুটি অনেক, এতটাও খারাপ না। যদি আসতো এখানে 20% তো বলতাম যে খুব একটা ক্যাপচার করতে পারতেছে না। আমরা এমনও মডেল দেখবো যখন কাজ করতে যাব যেখানে দেখবো যে মডেলটা এক্সপ্লেন করতেছে মাত্র 3%, এরকমও থাকবে। যেমন এখানেই যদি আমি একটা অন্য কোনো ভেরিয়েবল এখানে নেই, যেমন এখানে আমি কোনটা নিছি মাত্র পার্সেন্টেজ অফ পোর পিপলস, তো এইটা না নিয়ে যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে নেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে, যে আমি চিন্তা করতেছি যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের স্কোরের সাথে হয়তো হাউস প্রাইসের একটা সম্পর্ক আছে, তো এইটার এটার মাধ্যমে আমি হাউস প্রাইসের কতটুকু এক্সপ্লেন করতে পারি, তো সেটা যদি দেখতে চাই তাহলে আমি জাস্ট এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা নিয়ে আসলাম, দেন ওকে। এখন দেখি, এখন যে মডেলটা আসছে সেই মডেলের আর স্কোয়ার কত। এই যে মডেল সামারি, আর মডেল সামারিতে লেখা আছে প্রেডিক্টর হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর, এটাই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা। তো এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার মাধ্যমে এক্সপ্লেন করা যাচ্ছে 0.184, অর্থাৎ 18.4%। তো আমাদের একটু আগের যে ভেরিয়েবলটা ছিল আম, কি ছিল, পার্সেন্টেজ অফ পোর পিপলস, ওইটা এক্সপ্লেন করতে পারতো 54.9%, আর এখন আমি যেটা অ্যাড করছি সেটা এক্সপ্লেন করতে পারতেছে 18.4%। তার মানে স্বাভাবিকভাবেই কোন ভেরিয়েবলটা এখানে ভালো? কেউ একজন রেসপন্স করেন। সেকেন্ডটা, যে ভেরিয়েবলটা যে ভেরিয়েবলটা বেশি পার্সেন্টেজ এক্সপ্লেইন করতে পারে। হ্যাঁ, তার মানে প্রথমটা পার্সেন্টেজ অফ পোর পিপলস, এটা। সেকেন্ডটা তো কম এক্সপ্লেন করতেছে, সেকেন্ডটার ক্ষেত্রে আর স্কোয়ার ভ্যালু কত আসছে 0.184, আর আগেরটার ক্ষেত্রে 0.59549। তো এটার ক্ষেত্রে অবশ্যই আর স্কোয়ারের ভ্যালুটা বেশি। তার মানে এটা আমরা যদি সিম্পল লিনিয়ার মডেল তৈরি করি এই ভেরিয়েবলটা নিয়ে, তাহলে এটা ভালো প্রেডিকশন দিচ্ছে বা ভালোভাবে ফিট করছে মডেলে, বাট পরেরটা কিন্তু ভালোভাবে ফিট করে নাই। তাহলে এখন আমি আগেরটাতে তাহলে ফিরে যাই, এই মডেলটাই ছিলাম। তাহলে এটা ছিল আমাদের আর স্কোয়ারের ইন্টারপ্রিটেশন। আমরা যখন একটা মডেল তৈরি করব, এটা শুধু সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল না বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল না, যে কোনো মডেলের ক্ষেত্রেই আর স্কোয়ারটা সাধারণত কমেন্ট বা ইন্টারপ্রিটেশন করার সময় এটা ইউজ করা হয় যে আর স্কোয়ারের ভ্যালু এত আসছে, তার মানে আমাদের যে মডেল ফিট করছি সেটা বেশ ভালো একটা প্রেডিকশন দিচ্ছে বা ভালো একটা ফিট হয়েছে। তো সেটা আমরা বলতে পারি আর স্কোয়ারের ভ্যালুর মাধ্যমে। তারপরের আউটপুটটা হচ্ছে অ্যানোভা। তো আমরা একবার অ্যানোভা করে আসছি, ওয়ান ওয়ে অ্যানোভা। এই অ্যানোভাটা অনেকটা সেই সেম অ্যানোভা টেবিলই, জাস্ট এখানে কাজটা হচ্ছে আলাদা। এখানে কাজটা হচ্ছে আমাদের যে মডেলটা আমি তৈরি করলাম এই মাত্র, আমি আরেকবার চাই এখানে, সরি,
আচ্ছা এখানে নাই। আচ্ছা সরি সরি সরি, এই যে এই মডেলটা আমরা যে মাত্র একটা মডেল তৈরি করলাম যেটার আর স্কোয়ারের ভ্যালু ছিল 0.549। তো এই মডেলটাতে যে কয়েকটা প্রেডিক্টর আমরা নিছি, আমরা প্রেডিক্টর নিছি একটাই, পার্সেন্টেজ অফ পুয়ার পিপলস। আমরা যদি আরো কয়েকটা প্রেডিক্টর নিতাম, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিতাম, সেক্ষেত্রে সেটার নাম মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হয়ে যেত। যাই হোক, আমরা এখন যদি একটা নিছি, সেই একটা ভেরিয়েবল নিয়ে আমরা যে মডেলটা এইমাত্র তৈরি করছি, সেই মডেলটা আসলে সিগনিফিকেন্ট কিনা, অর্থাৎ এই মডেলের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে সিগনিফিকেন্টলি মানে প্রেডিক্ট করতে পারে কিনা, বা কারেক্টলি যে যে রিলেশনটা আছে সেটা দেখাইতে পারে কিনা, এটাই হচ্ছে এই অ্যানোভা টেবিলের মাধ্যমে দেখা হয়। তো অ্যানোভা টেবিলে আমরা সাধারণত কোন জায়গাটা দেখি? পি ভ্যালু দেখি। তো পি ভ্যালুর এখানে হচ্ছে সিক বা এসআইজি, এসপেসেস যেটাকে সিক বলা হয়। তো এই ভ্যালুটা হচ্ছে 0.000, মানে অলমোস্ট জিরো। তার মানে এটা স্বাভাবিকভাবেই 0.05 এর চেয়ে ছোট। তো যেহেতু ছোট, তার মানে এইখানে যে নাল হাইপোথিসিসটা থাকে সেটা হচ্ছে অল দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্টস আর জিরো। তার মানে আমাদের এখানে যে যতগুলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট থাকা উচিত ছিল, মানে ভেরিয়েবল ছিল, সবগুলা ভেরিয়েবলের সাথে যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট থাকবে তারা জিরো। এটা হচ্ছে এই অ্যানোভা টেবিলের হাইপোথিসিস। আমি যদি একটু ইকুয়েশনটার দিকে যাই, এই যে এই যে ইকুয়েশনটা, তা আমাদের এক্স ভেরিয়েবলটা হচ্ছে পোর প্রপোর্শন, সরি পার্সেন্টেজ অফ পোর পিপল, এক্স ভেরিয়েবলটা। তো ওইটার সাথে যে কোফিশিয়েন্ট সেটা হচ্ছে বিটা ওয়ান, তাই না? তো বিটা ওয়ানটা হচ্ছে আমাদের রিগ্রেশন কোফিশিয়েন্ট। তো এই যে অ্যানোভা টেবিল, এই অ্যানোভা টেবিলের হাইপোথিসিস, নাল হাইপোথিসিসটা হচ্ছে এই বিটা ওয়ানটা জিরো। তো আমাদের যেহেতু এখানে আউটপুটে দেখতেছি যে পি ভ্যালুটা হচ্ছে লেস দেন আলফা, তার মানে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্টেড। তার মানে এই যে বিটা ওয়ান, সে যে জিরো হওয়ার কথা ছিল সে আসলে জিরো না, সে একটা পজিটিভ বা নেগেটিভ কোনো একটা নাম্বার হবে, বাট জিরো না। আর যেহেতু এটা পজিটিভ বা নেগেটিভ কোনো একটা নাম্বার হবে, তার মানে হচ্ছে এই এক্স এর সাথে ওয়াই এর একটা সম্পর্ক আছে। তো সম্পর্ক আছে মানে কি? মানে হচ্ছে যে এক্স একটা ভালো প্রেডিক্টর, বা এক্স প্রেডিক্ট করতে পারবে ওয়াই কে। এটাই হচ্ছে এই অ্যানোভা টেবিলের বিষয়টা। কোথায় গেল? তার মানে অ্যানোভা টেবিলটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের মডেল যতগুলা প্রেডিক্টর ভেরিয়েবল আমরা নেই না কেন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা নেই না কেন, তাদের অ্যাটলিস্ট একটা ভেরিয়েবলের একটা ইফেক্ট আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। তো অ্যানোভা টেবিলটা আমরা সামনে আরেকবার দেখবো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে, তখন এটা পরিষ্কার হয়ে যাবেন। আর লাস্ট যে টেবিলটা সেটা হচ্ছে কোএফিসিয়েন্টস টেবিল। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো রিগ্রেশন, আমরা যখন রিগ্রেশন অ্যানালাইসিস করব, কোএফিসিয়েন্টস টেবিলটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা অবশ্যই বুঝতে হবে যে এখানে আসলে কি হচ্ছে। এখানে কয়েকটা কলাম আমরা দেখতে পারবো। প্রথম কলামটা হচ্ছে জাস্ট ভেরিয়েবলের নেমগুলো দেখায়, যে এখানে। তো প্রথমটা হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের সেই ওই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন যে আমরা দেখছিলাম শুরুতে, সি, যেটা রিগ্রেশন মডেলের ইকুয়েশনে এসে হয়ে গেছে বিটা নট, সেই বিটা নটের ভ্যালু। তার মানে আমরা যে একটা অ্যাজিউম করে নিয়েছিলাম মডেলটা অ্যাজিউম করে নিয়েছিলাম এরকম, y ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স প্লাস ই। ইটা নিয়ে আমরা পরে আসবো আবার। তো এখানে আমাদের মেইন জিনিস হচ্ছে এইটুকু। তো এখানে আমরা বিটা নট এবং বিটা ওয়ানের ভ্যালুগুলোই এস্টিমেট করি এসপিএসএস এর মাধ্যমে। তো কনস্ট্যান্ট মানে হচ্ছে বিটা নট, তাহলে আমাদের বিটা নটের ভ্যালু আসছে 34.582। আর বিটা ওয়ানের ভ্যালু হচ্ছে এই যে পার্সেন্টেজ অফ পুয়ার পিপলস, এটা হচ্ছে আমার সেই এক্স ভেরিয়েবলটা। তো এক্স ভেরিয়েবলের সাথে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমাদের বিটা ওয়ানের ভ্যালু। তো বিটা ওয়ানের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, এবং নেগেটিভ 0.953। তো এইটার মানে হচ্ছে, আমি যদি আরেকবার এইখানে আসি এবং এই ভেরিয়েবল, এই মানে সেকেন্ড যে চিত্রটা, এটার দিকে একটু তাকাই, এখানে দেখেন এক্স এর সাথে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের বিটা ওয়ান মনে করি। তো এক্স এর ওয়ান ইউনিট চেঞ্জ হইলে, মনে করি এক্স এক্সিস বরাবর আমি এক ঘর আগাইলাম বা বাড়াইলাম,
তো বাড়ানোর কারণে ওয়াই অ্যাক্সিস কত ঘর বাড়বে। তো আমাদের ইকুয়েশনটা শুরু হয়েছিল এখান থেকে 1 থেকে। তো 1 থেকে যখন আমি এক ঘর বাম পাশে সরি ডান পাশে গেছি অর্থাৎ ইনক্রিজ করছি, আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর 1 থেকে 2 3 তে চলে গেছে, এখানে চলে গেছে। তো 2 ঘর গেল কেন? বিকজ আমাদের ইকুয়েশনটা 2 ছিল। তো তার মানে আমি যখন যতবারই 1 ইউনিট করে আগাবো, আমাদের ওয়াই অ্যাক্সিসের দিকে 2 ইউনিট করে আগাবে। এদিকে যদি আরেকটা ইউনিট বাড়াই, এখান থেকে উপরে আরো 2 ইউনিট উপরে চলে যাবে। তাহলে আমি যদি 3 ইউনিট বাড়াই, তাহলে 3 দুগুণে 6 ইউনিট উপরে উঠবে, কারণ এখানে 2 ছিল। সো আমি যদি এদিকে 5 ঘরের দিকে যাই, তাহলে হচ্ছে 5 এর সাথে 2 গুণ হবে, 5 দুগুণে 10, তার মানে 10 ঘর উপরে যাবে। এই ইকুয়েশনটাই আমরা আসলে লিনিয়ার রিগ্রেশন মডেলে সিম্পলিফাই করে বুঝবো এখন। তো আমাদের মডেলটা ছিল সেমই তো না, 34.58 34.582 0.95 হ্যাঁ ঠিক আছে। তো এটাই হচ্ছে সেম মডেলটা। তো আমরা আসলে এই মডেলটাই এখানে ভিজুয়ালাইজ করছি। আরে কই গেল? এই মডেলটাই আমরা এখানে ভিজুয়ালাইজ করছি এই স্ট্রেট লাইনের মাধ্যমে। তো এই স্ট্রেট লাইনের মানেটা কি? মানে হচ্ছে যখন এক্স এর ভ্যালু 0 থাকবে, এই যে এক্স এর ভ্যালু যখন 0, তার মানে 0 এর সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন সেটাও তো 0 হয়ে যাবে। তখন আমাদের ওয়াই এর ভ্যালুটা থাকবে 34.58। তার মানে এই এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে ক্রস করবে 34.58 এই ভ্যালুটাতে। তাহলে আমি যদি উপরের দিকে যাই 0, তো এটা মনে হচ্ছে যে হ্যাঁ প্রায় 34.58, প্রায় মাঝামাঝি, 30 থেকে উপরে 40 থেকে নিচে মাঝামাঝি। তার মানে এটা হচ্ছে 34.5 এর যে ভ্যালুটা ওইখানে ছেদ করে। সো এটা ইন্টারপ্রেট করা লাগবে না, আমরা ইন্টারপ্রেট করব এক্স এর যে কোএফিসিয়েন্টটা থাকে সেটাকে। তো সেটার ভ্যালু হচ্ছে -0.95, এটা নেগেটিভ ভ্যালু। এটার মানে হচ্ছে আমি এক্স কে যদি 1 ইউনিট আগাই, এখানে 1 ইউনিট মানে হচ্ছে পার্সেন্টেজ অফ পুয়ার পিপলস, তাহলে আমাদেরকে বলতে হবে যদি আমরা 1% পুয়ার পিপলস কোনো একটা এরিয়াতে বাড়াই, তাহলে আমাদের হাউস প্রাইস 0.95, যেহেতু এখানে ইউনিট ছিল 1000 ইউএসডি, তাহলে আমরা বলবো যে 0.95 থাউজেন্ড ইউএস ডলার কমে যাবে অন এভারেজ। অন এভারেজ কথাটা বলতে হবে। তার মানে আমি যদি এইভাবে বলি যে 10% কোনো একটা এলাকাতে ছিল, তো 10% থেকে বেড়ে যদি 11% হয়, তাহলে এই জায়গাটায় যদি 25 মনে করি, 25, তাহলে 11%-এ গেলে সেই এরিয়ার হাউস প্রাইস হয়ে যাবে 25% থেকে আরো 0.95%, সরি, আরো 0.95 থাউজেন্ড ইউএস ডলার কমে যাবে। রিলেশনটা হচ্ছে এরকম। তা আমরা এখন কজালেট রিলেশন ধরতে পারছি যে এক্স এর 1 ইউনিট চেঞ্জের জন্য ওয়াই এর কতটুকু চেঞ্জ হবে, সেই রিলেশনটা আমরা এখন বলতে পারতেছি এই লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করার কারণে। আর কোরিলেশন যখন আমরা তৈরি করছিলাম সেখানে কিন্তু এই ধরনের কোনো কিছু বলতে পারতাম না। তো তার মানে ইন্টারপ্রিটেশনটা কি? এই যে এখানে সুন্দর করে লিখে রাখছি আমি, এটা হচ্ছে সেই মডেলটা যেটা স্পেসিস একটু আগে দেখছি। দ্য পি ভ্যালু ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ লেস দেন 0.05। আচ্ছা, আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম। এই যে আমাদের যে আউটপুটটা ছিল, এই যে আউটপুটটা ছিল সেখানেও কিন্তু পি ভ্যালু ছিল, আমাদের কোএফিসিয়েন্টস টেবিলে কিন্তু পি ভ্যালু আছে। এবং এই পি ভ্যালুগুলো যদি সিগনিফিক্যান্ট হয় অর্থাৎ 0.05 এর থেকে ছোট হয়, তাহলেই শুধুমাত্র এই ভেরিয়েবলের যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট আছে সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হবে, বা আমরা বলতে পারবো যে এই এফেক্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। ঠিক আছে? যেমন পরে যে আরেকটা মডেল ফিট করছিলাম, কাকে দিয়ে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর, ওইটার ক্ষেত্রেও মডেলটা সিগনিফিক্যান্ট আসছিল। আর ওইটার ক্ষেত্রেও পি ভ্যালুটা এই যে 0.05 এর চেয়ে ছোট ছিল। তো ওইটার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে হ্যাঁ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সাথে হাউস প্রাইসের একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটাও নেগেটিভ। অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি বাড়ে, এটার স্কোরটা যদি বাড়ে, অর্থাৎ বাতাস হয়তো দূষিত হচ্ছে, সেক্ষেত্রে হাউস প্রাইসটা কমতে থাকবে। এবং কতটুকু কমবে? যে 1 ইউনিট এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর বাড়তেছে, হাউস প্রাইস কমে যাচ্ছে
মানে হাউস প্রাইস কমতেছে $34,018,000 মানে অনেক। আমাদের এখন কত কমতেছে, এখন 1 ইউনিট কমলে হচ্ছে 9.953, আর সেখানে 1 ইউনিট কমলে হচ্ছে 34.018। অনেক পার্থক্য হচ্ছে। তারপরে কি আছে, দ্য ভ্যালু অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ দ্যাট ইজ আচ্ছা ওকে। এখন হচ্ছে এই জিনিসটা আমি এতক্ষণ দেখাইলাম অ্যাকচুয়ালি, যে প্রাইস আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের সেই ইন্টারসেপ্ট, এভাবে লেখা হয় আর কি মডেলটাকে। এটা হচ্ছে সেই রিগ্রেশন কোএফিসিয়েন্ট কার জন্য, পোরের জন্য, অর্থাৎ পোর যে ভেরিয়েবলটা ছিল পার্সেন্টেজ অফ পোর পিপলস, ওই ভেরিয়েবলের রিগ্রেশন কোএফিসিয়েন্ট হচ্ছে -0.953। তো এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম, 1 ইউনিট মানে হচ্ছে 1% ইনক্রিজ। পার্সেন্ট বললাম কেন, বিকজ আমার যে ইউনিটটা ছিল পুয়ার পিপল ইন দ্য এরিয়া, সেটার ইউনিট ছিল পার্সেন্টেজে, সেজন্য হচ্ছে আমি এখানে পার্সেন্টেজ কথাটা ইউজ করছি। তার মানে 1 ইউনিট বা 1% ইনক্রিজ অফ পুয়ার পিপল ইন এন এরিয়া উইল ডিক্রিজ দ্য হাউস প্রাইস। ডিক্রিজ বললাম বিকজ আমাদের ভ্যালুটা নেগেটিভ, সো ডিক্রিজ দ্য হাউস প্রাইস অন এভারেজ 0.953 ইউনিট। তো ইউনিটটা এখানে $1000, তো এটা হচ্ছে আমি ব্র্যাকেট লিখে দিছি। তো এই ইন্টারপ্রিটেশনের বিষয়টা ক্লিয়ার? আমি জানি এখানে অনেকেই ইতিমধ্যে জানে, মডেলের বিষয়গুলো জানে, তাও যারা জানেন না তারা কি ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারি নাই এমন কেউ আছেন? বুঝতে পারিনি এতক্ষণ যা বললাম। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারছেন। তাহলে এই মডেলটা আরো কয়েকটা ভেরিয়েবলের জন্য রান দিই। লিনিয়ার রিগ্রেশন, এখন আমি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স না দিয়ে পার্সেন্টেজ না, হাউস এজ, যেটা যে একটা বাড়ি সেটা কত বছর বয়স সেটা যদি নেই, হাউস প্রাইসটাকে আমি এখন হাউস এইজটাকে আমি এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে নিচ্ছি এবং ওকে দিচ্ছি। ওকে, আচ্ছা কেউ একজন আমাকে বলেন তো, এই হাউস এইজ এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা অ্যাড করার কারণে এই মডেলটা কতটুকু এক্সপ্লেইন করতে পারতেছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে? কেউ একজন বলেন। The 14.3%. হ্যাঁ, রাইট। কারণ এখানে আর্ট স্কোরের ভ্যালুটা হচ্ছে 0.143, অর্থাৎ 14.3%। আর আমরা যে ভেরিয়েবলটা অ্যাড করলাম হাউস প্রাইস, সেই হাউস প্রাইস ভেরিয়েবলটা এখানে সিগনিফিক্যান্ট দেখাচ্ছে, কারণ এখানে পি ভ্যালুটা 0.000, মানে 0.5 এর চেয়ে ছোট, এটাও 0.5 এর চেয়ে ছোট। আর হাউস এইজের সাথে হাউস প্রাইসের সম্পর্কটা হচ্ছে নেগেটিভ, কারণ এখানে -0.123 এরকম আসছে রিগ্রেশন কোএফিসিয়েন্টের ভ্যালু। তার মানে এখানে একটা নেগেটিভ, দুইটার মাঝে নেগেটিভ সম্পর্ক আছে। এবার আমরা মাল্টিপল লিনিয়ার কোরিলেশন রিগ্রেশন দেখব। সো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের সাথে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের পার্থক্য হচ্ছে এইটাতে আমরা অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একসাথে ইউজ করব, এবং অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একসাথে ইউজ করার কারণে কিছু প্রবলেম অ্যারাইজ করবে, বাট সেটা আমাদের এই কোর্সের মাঝে মানে সব দেখানো সম্ভব না, এত সময় নেই এই জিনিসটা দেখানোর জন্য। সেজন্য হচ্ছে আমরা এত ডিপে যাব না, আমরা জাস্ট উপর থেকে জাস্ট ওভারভিউ দেখবো যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল এই জিনিসটা আসলে কি, এবং এটা কিভাবে কাজ করে, কিভাবে এটা প্রেডিকশনে কাজ করে, বা কিভাবে এটা এক্সিস্টিং ডাটা এক্সপ্লেইন করতে কাজ করে, বা মডেল কিভাবে তৈরি করা যায়। তো সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে দেখবো। তো প্রথম লাইনেই আমরা দেখতেছি যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলের ফর্মটা কিরকম। এখানেও সবার লাস্টে একটা ই আছে। তো এই ইটা আমি আজকে ক্লাসের সবার লাস্টে গিয়ে দেখাবো ইটা আসলে কি।
কারণ যেহেতু আমরা প্রেডিক্ট করব আর আমাদের মডেলে অনেক একটা স্ট্রেট লাইন আসতেছে, তো স্ট্রেট লাইন আসার কারণে এই যে এটা হচ্ছে আমাদের ফিটেড মডেল বা স্ট্রেট লাইন, আর এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। তো এই প্রত্যেকটা অ্যাকচুয়াল ভ্যালুর সাথে এই যে স্ট্রেট লাইনটা আমরা যে ফিট করলাম, সেই ফিটেড স্ট্রেট লাইনের একটা ডিস্টেন্স আছে বা পার্থক্য আছে। সেই পার্থক্যটাকেই আমরা রেসিজুয়াল বলি বা এরর বলি। তো এখানে হচ্ছে যে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে বরাবর নিচের দিকে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে একটা রেসিজুয়াল, এই পয়েন্টের জন্য রেসিজুয়াল। তারপর এই পয়েন্টার থেকেও বরাবর নিচে নামলে এখানে এইটুকু যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আরেকটা রেসিজুয়াল। তো এই লিনিয়ার রিগ্রেশন মডেল জিনিসটা কাজ করে হচ্ছে সাম অফ স্কোয়ার অফ দিস রেসিডুয়ালস, মানে এত ম্যাথমেটিক্যাল বলা দরকার আছে কিনা জানি না, তাও বলি। এই এরর গুলাকে অর্থাৎ রেসিডুয়াল গুলোকে মিনিমাইজ করার মাধ্যমেই এই অপটিমাম লাইনটা আসলে সে খুঁজে পায়। ঠিক আছে, প্রথমে হয়তো এরকম একটা লাইন ফিট করার পর দেখে যে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে যে ডিস্টেন্স গুলো আসছে এই লাইনের সাথে, সেটা অপটিমাম কিনা। তারপর যদি দেখে যে অপটিমাম না, সেটা আরেকটু বাঁকা করে, তারপর আরেকটু বাঁকা করে, আরেকটু বাঁকা করে। তো এইভাবে করে করে দেখে যে কোন পয়েন্টে গেলে আমরা একটা অপটিমাম লাইন পাই, যে লাইনের জন্য এই রেসিডুয়ালের সাম অফ স্কোয়ার সবচেয়ে মিনিমাম। তো সেই লাইনটাকেই তারপর আমাদেরকে দেখায় আউটপুটে, এটা হচ্ছে সেইটাই। এই প্রিন্সিপালটার উপর বেস করেই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলও কাজ করে। তো সেটার জন্যই শুরুতে যখন আমরা একটা মডেল লিখি, মডেলের মাঝে এই জিনিসটা থাকে, বাট যখন আমরা ইকুয়েশন লিখি তখন কিন্তু এই ইটা থাকে না। যেমন এই যে এখানে যখন আমি ইকুয়েশনটা লিখছিলাম, আহ, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে কিন্তু সেই বা রেসিডুয়াল টার্মটা সেটা নাই। কারণ আমরা এখন আর রেসিডুয়াল নিয়ে কাজ করতেছি না, আমরা রেসিডুয়াল মিনিমাইজ করার মাধ্যমেই এই মডেলটা পাইছি বা ফিটেড মডেলটা পাইছি। আর যখন আমরা মডেল ফিট করার আগের পর্যায়ে থাকি, অর্থাৎ একটা মডেল জাস্ট আমরা ইকুয়েশন হিসেবে লিখি, তখন আমরা এই এরর টার্মটা অ্যাড করে দেই। বাট যখন এটা প্রেডিক্ট করা শেষ বা ফিট করা শেষ, তখন আমাদের আর এই এরর টার্মটা প্রয়োজন হয় না। এটা কোথায় ইউজ হয়? এটা ইউজ হয় কন্টিনিউয়াস ডাটা প্রেডিক্ট করার জন্য। অর্থাৎ এখানেও আমাদের যে ওয়াই ভেরিয়েবলটা, সেই ওয়াই ভেরিয়েবলটাকে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হইতে হবে। অর্থাৎ এসপিএসএস এ যেটা, আমি যদি একটু ডেটাতে যাই, ভেরিয়েবল ভিউতে যাই, এসপিএসএস এ সেটা হচ্ছে একটা স্কেল ভ্যালু। ও আরেকটা বিষয়, এখানে ভেরিয়েবলের রোলটা আমি চেঞ্জ করে দিছি। প্রাইসের রোলটাকে আমি এই যে এখানে টার্গেট দিয়ে দিছি, টার্গেট। তারপর বাকি যেগুলো হচ্ছে, যেগুলোকে আমি অ্যাকচুয়ালি ইনপুট হিসেবে দিচ্ছি বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যাদেরকে আমি মডেলে ইনপুট দিলে আমি প্রাইসের ভ্যালুটা পাচ্ছি, তাদেরকে হচ্ছে রোল হিসেবে ইনপুট দিয়ে রাখছি। তো এই রোলের বিষয়টা ইউজফুল যখন আমরা অটোমেটেড কোনো কাজ করতে চাই। অটোমেটেড বলতে বোঝাচ্ছি, এই যে আমি অ্যানালাইসিস যাই এবং রিগ্রেশন, এখানে দেখেন আমরা তো লিনিয়ারে ক্লিক করছিলাম, বাট উপরে একটা অপশন আছে অটোমেটিক লিনিয়ার মডেলিং। তো ওইখানে জাস্ট আমি ক্লিক করে দেখাই, কি হলো, যে অটোমেটিক এগুলো নিয়ে চলে আসছে, টার্গেটটা এখানে নিয়ে চলে আসছে। কারণ আমি এই যে ওভাবেই সিলেক্ট করে রাখছিলাম। এটাকে আমি হাউস প্রাইসটাকে আমি টার্গেট দিয়ে রাখছিলাম, আর প্রেডিক্টর গুলোকে আমি ইনপুট দিয়েছিলাম। তো এই জন্য হচ্ছে ডিফল্ট ভাবেই হাউস প্রাইসকে টার্গেটে নিয়ে নিয়ে রাখছে, তারপরে এগুলাকে ইনপুটে নিয়ে রাখছে। তো তারপর হচ্ছে জাস্ট, মানে এইখানে আপনাকে জানতে হবে না যে আপনি কি মডেল ফিট করবেন। আপনি জাস্ট ডাটা দিয়ে দিবেন, এখানে আপনি সিলেক্ট করে মানে রেখে দিবেন রোল কি, দেন রান দিবেন। যে আমি রান দিলাম, হয়ে গেছে, আমার মডেল রান করা শেষ। এখন আউটপুট দেখো একটু পর। তবে এই বিষয়টা মানে সাধারণত সাজেস্ট করি না আমি, বা কেউই সাধারণত সাজেস্ট করে না। বাট এইটা ওভারভিউ, বাট মানে হচ্ছে ডাটা প্রথমবার পাওয়ার পর জিনিসটা বোঝার জন্য, ডাটা আসলে কি কিরকম সেটা বোঝার জন্য এটা কাজে লাগে। কিভাবে কাজে লাগে আমি একটু দেখাচ্ছি। প্রসেসিং,
এই যে একটা মডেল সামারি আসছে, যেখানে দেখাচ্ছে আমাদের টার্গেট ভেরিয়েবল হচ্ছে হাউস প্রাইস, অর্থাৎ টার্গেট মানে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে হাউস প্রাইস। আর এই মডেলটার অ্যাকুরেসি কতটুকু? অ্যাকুরেসি হচ্ছে 60%-এর চেয়ে একটু বেশি, অর্থাৎ এখানে লেখা আছে 65.4%। আমি যদি এখানে ডাবল ক্লিক করে অ্যাক্টিভেট করি, একটা নতুন উইন্ডো ওপেন হবে এখন। এটা হচ্ছে মডেল ভিউয়ার উইন্ডো। এখানে 3 নম্বর যে ব্লকটা, এই যে 3 নম্বর ব্লক, এই 3 নম্বর ব্লকটা বেশ ইন্টারেস্টিং, কারণ এই ব্লকটা দেখায় যে আমাদের কোন ভেরিয়েবল গুলা ইম্পর্টেন্স কতটুকু, মানে কতটুকু ইম্পর্টেন্ট ভেরিয়েবল আর কি। যেমন আমাদের দেখাচ্ছে পার্সেন্টেজ অফ পুয়ার পিপলস, এই ভেরিয়েবলটা হাউস প্রাইস প্রেডিক্ট করার জন্য বেশ ইম্পর্টেন্ট, মানে এটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারে। এটার পরেই আছে রুম কাউন্ট, এই ভেরিয়েবলটা মোটামুটি প্রায় হাফ ইম্পর্টেন্স দেয়। তারপর হচ্ছে হাউস এজ, যেটার ইম্পর্টেন্সটা সবচেয়ে কম এখানে। কথা হচ্ছে বাকি ভেরিয়েবল গুলো কোথায়? সেই ভেরিয়েবল গুলো হয়তো এখানে দেখাচ্ছে না। তো সেটার কারণ হচ্ছে, আমি এটা কেটে দিই। সেটার কারণটা হচ্ছে আমি যখন এই যে অটোমেটিক লিনিয়ার মডেলিং দিচ্ছিলাম, তো তার এখানে কিছু মানে সিস্টেম আছে মডেল সিলেকশন কিভাবে করবে। এই যে বিল্ড অপশনসে গেলে এখানে মডেল সিলেকশনে, এই যে মডেল সিলেকশন মেথডে ফরওয়ার্ড স্টেপ ওয়াইজ নামে সিলেকশন করা আছে। তো আমরা যখন নর্মালি রান করছিলাম লিনিয়ার রিগ্রেশন, সেখানেও কিন্তু এই মেথড নামে একটা অপশন আছে, মেথড, এবং সেখানে দেখতে পাচ্ছি যে এন্টার, এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। এইখানে যদি ক্লিক করি, তাহলে আমরা স্টেপ ওয়াইজ, রিমুভ, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড এরকম কয়েকটা পাবো। তো ওই অটোমেটিক লিনিয়ার রিগ্রেশন মডেল যে ডায়ালগ বক্সটা ছিল, যেটা আমার কিছুই জানা লাগে না, আমি জানি না কি হচ্ছে নিচে নিচে, বাট আমাকে আউটপুট দিয়ে দিচ্ছে, সেখানে ওই ডিফল্ট ভাবে স্টেপ ওয়াইজটাকে ইউজ করে যে কোন ভেরিয়েবলগুলো বেটার সেটা নির্ণয় করার জন্য। তো আমরা সাধারণত এন্টারটাই দেই, কারণ আমাদের এটাও জানা দরকার কোন ভেরিয়েবলটা আসলে আমি এখানে মডেলি অ্যাড করলেও সেটা ইম্পর্টেন্ট না, সেটা বোঝা যাবে এটার মাধ্যমে। তো আমাদের টার্গেটটা এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করা। সো আমরা এখন সবগুলা যে ভেরিয়েবল ছিল সবগুলাকে এখন ইন্ডিপেন্ডেন্ট নিয়ে আসবো। তো নিয়ে আসি সবগুলোকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, দেন ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখন আছে হাউস প্রাইস, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে বাকি সবগুলো ভেরিয়েবল। আর মেথডে আমি এন্টার দিয়ে রাখছি। এন্টার দেওয়ার মানে হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যে ভেরিয়েবলগুলো দিছি সবগুলাকেই মডেলে অ্যাড করবে, অর্থাৎ আমি সবগুলোর জন্যই রিগ্রেশন কোএফিসিয়েন্টের ভ্যালু পাবো, হোক সেটা সিগনিফিক্যান্ট, মানে হোক সেটা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্ট অথবা ইনসিগনিফিক্যান্ট, ইট ডাজেন্ট ম্যাটার, সে আমাকে সবগুলোর জন্য ভ্যালু দিবে। তো আমি আর কোনো কিছুই চেঞ্জ করতেছি না, এখন আমি জাস্ট ওকেতে ক্লিক করতেছি। তো আমরা এখন দেখা শুরু করব মডেল সামারি থেকে। মডেল সামারিতে আর স্কোয়ারের ভ্যালু আসছে 0.542, অর্থাৎ আমি এখন যে ভেরিয়েবলগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে মডেলে অ্যাড করছি, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলা সমন্বিতভাবে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে 64.2%, সরি, আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের 64.2% এক্সপ্লেন করতে পারতেছে। অর্থাৎ আমাদের যে হাউস প্রাইস ছিল, সে হাউস প্রাইস ভেরিয়েবলের 64.2% ভেরিয়েশন এই ভেরিয়েবলগুলো, অর্থাৎ এখানে লেখা আছে ভেরিয়েবলগুলোর নাম, এই ভেরিয়েবলগুলো এক্সপ্লেন করতে পারে। তো এটাই ছিল মডেল সামারির বিষয়টা। তারপরে আসতেছে, ওখানে আরেকটা বিষয় আছে, অ্যাডজাস্টেড আর স্কয়ার। আমরা যখন সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল নিয়ে কাজ করছি, অর্থাৎ একটা মাত্র ভেরিয়েবল থাকে, তখন এই অ্যাডজাস্টেড আর স্কয়ারের কোনো মানে ওইটার দিকে এত নজর না দিলেও হয়। বাট যখন আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল নিয়ে কাজ করব, তখন কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটার মাধ্যমে বোঝা যায় যে আমরা যতই ভেরিয়েবল অ্যাড করি না কেন,
স্বাভাবিকভাবে এই এক্সপ্লেনেবিলিটি অর্থাৎ আর স্কোয়ারের ভ্যালুটা বাড়তে থাকে। বাট অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালুটা করে কি, এই যে এটা যতটুকু বেড়ে গেছে সেটাকে অ্যাডজাস্ট করে নেয়, যে মানে অ্যাকচুয়ালি কতটুকু এক্সপ্লেন করতেছে সেটাকে এই অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালুর মাধ্যমে বোঝা যায়। তো এটার ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, এটা কিভাবে ডেরাইভ করে সেটার ফর্মুলা আছে। কারো যদি জানার আগ্রহ থাকে নেটে সার্চ দিলেই হবে। তো তারপরে তারপরে জিনিসটা হচ্ছে অ্যানোভা। অ্যানোভাতে দেখতেছি যে 0.000, তার মানে আমি এই মডেলে যে ভেরিয়েবলগুলোকে অ্যাড করছি তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ভেরিয়েবলের রিগ্রেশন কোএফিসিয়েন্ট নন জিরো আছে। মাল্টিপলও থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা ভেরিয়েবলের রিগ্রেশন কোএফিসিয়েন্ট নন জিরো আছে। এটা আমাকে বলতেছে এই অ্যানোভা টেবিলটা। তো আমি এখন কোএফিসিয়েন্টের টেবিলে তাহলে যাই, যেহেতু আমাকে এখান থেকে বলছে যে অ্যাটলিস্ট একটা আছে যেটা সিগনিফিক্যান্ট, দেখি কোনটা সিগনিফিক্যান্ট। তো আমি কোএফিসিয়েন্ট টেবিলে আসলাম এবং এসে আমি শুরুতে সিগনিফিক্যান্ট যে লাস্টের কলামটা বা পি ভ্যালুর যে কলামটা সেই কলামটার দিকে তাকালাম। সেখানে কনস্ট্যান্টের দিকে দেখার দরকার নেই, কনস্ট্যান্টটা সিগনিফিক্যান্ট থাকতে পারে, ইনসিগনিফিক্যান্ট থাকতে পারে, সেটা আমরা ইগনোর করতে পারবো। আমরা হচ্ছে পরেরগুলোর দিকে তাকাই। আমাদের সেকেন্ড ভেরিয়েবলটা হচ্ছে হাউস প্রাইস। এই হাউস প্রাইসের পি ভ্যালু 0.052, অর্থাৎ 0.05 হচ্ছে বড়। বড় হওয়ার কারণে আমরা যে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা পাইলাম সেটা ইনসিগনিফিক্যান্ট। যদি এটা ছোট হইতো তাহলে সিগনিফিক্যান্ট থাকতো, বাট এটা বড়, তার মানে এই কোএফিসিয়েন্টটা অ্যাকচুয়ালি ট্রু না, ইনসিগনিফিক্যান্ট। তাহলে আমরা যদি সবগুলো ভেরিয়েবলকে নিয়ে একটা মডেল ফিট করি, সেই মডেলে অ্যাকচুয়ালি এটাকে আমরা যাই ইউজ করি না কেন সেটা ভুল হবে। হাউস এইজ যেটা, এটা আসলে কোনো এফেক্টেড মানে এফেক্ট করবে না হাউস প্রাইসকে। তার মানে প্রথমটা অ্যাকচুয়ালি ভুল, এটা আসলে জিরো। তারপরেরটা আসলে জিরো না, মানে 5% এরর দিয়ে জিরো, যেহেতু আমরা 5% সিগনিফিকেন্স লেভেল বলে দিচ্ছি। তার মানে হয়তো 5% অফ দ্য টাইম আমরা ভুল বলতেছি, বাট 95% টাইম এটা ট্রু, যে এটা আসলে জিরো হওয়ার কথা। তারপর সেকেন্ডটাও ইনসিগনিফিক্যান্ট, অর্থাৎ হাউস রেসিডেন্সিয়াল এরিয়া, এটাও ইনসিগনিফিক্যান্ট। তারপরে কি আসছে, রুম কাউন্ট। রুম কাউন্টেরটা আবার সিগনিফিক্যান্ট। তার মানে সিগনিফিক্যান্ট বলতে বোঝাচ্ছি যে রুম কাউন্টের যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এটার ভ্যালুটা জিরো থেকে সিগনিফিক্যান্টলি ডিফার করে, অর্থাৎ এটা আসলে জিরো না, এটা পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু। অর্থাৎ এখানে ভ্যালু যেহেতু 4.433, অর্থাৎ এটা জিরো তো না, বাট জিরোর চেয়ে বড়, এবং সেই ভ্যালুটা হচ্ছে 4.433। তো আমরা যেহেতু এখানে আসলে একটা র্যান্ডম ভ্যালু পাচ্ছি 4.433, এটার একটা কোফিশিয়েন্ট মানে কনফিডেন্স ইন্টারভ্যালও থাকতে পারে, মানে কত থেকে কতর মাঝে এই ভ্যালুটা থাকবে সেটাও থাকতে পারে। এবং সেটা দেখার জন্য আমাদেরকে আরেকবার রিসেন্ট ডায়ালগ বক্স থেকে লিনিয়ার রিগ্রেশন মডেল এটা ওপেন করতে হবে। সেখানে এই যে স্ট্যাটিস্টিক্সের যে বক্সটা আছে উপরে সবার কোনায়, স্ট্যাটিস্টিক্সের বক্সটাতে কনফিডেন্স ইন্টারভ্যাল, রিগ্রেশন কোএফিসিয়েন্টের বক্সে কনফিডেন্স ইন্টারভ্যালের একটা টিক মার্ক দিয়ে দিতে হবে, এবং এটাতে 95% বাই ডিফল্ট থাকে। তো আমি এটাকে চেঞ্জ করতেছি না। তো কনফিডেন্স ইন্টারভ্যালটাকে জাস্ট টিক মার্ক দিয়ে দিতে হবে, দেন কন্টিনিউ, দেন ওকে। এখন এই যে কোএফিসিয়েন্টের টেবিলটাতে আগেরটাতে কিন্তু ছিল এই পর্যন্ত, সিগনিফিক্যান্ট ভ্যালু পর্যন্ত, বাট এখন পাশে আরো দুইটা কলাম অ্যাড হয়েছে। সেই কলাম দুটো হচ্ছে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড। এই লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডটাই হচ্ছে আমাদের 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ফর আনস্ট্যান্ডার্ডাইজড কোএফিসিয়েন্টস, এটা এই ভ্যালুগুলো। তার মানে আমরা যখন এই যে রুম কাউন্টের যে ভ্যালুটা পাইলাম 4.433, এটা অ্যাকচুয়ালি 3.586 থেকে 5.279 এটার মাঝেই হবে। আমরা বলতে পারতেছি যে আমাদের ট্রু যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট সেই ভ্যালুটা এই রেঞ্জের মাঝে থাকবে 95%, মানে আমরা উইথ 95% কনফিডেন্স আমরা বলতে পারতেছি যে আমাদের ট্রু রিগ্রেশন কোএফিসিয়েন্টটা এই রেঞ্জের মাঝেই থাকবে। তার মানে এটা এমন হইতে পারে যে আমরা যেহেতু স্যাম্পলিং করতেছি, আমরা নির্দিষ্ট ফুল পপুলেশন নিয়ে কাজ করতেছি না, আমরা যেহেতু 100 জন, যে কোনো 100 জন বা যে কোনো 50 জন নিয়ে কাজ করতেছি। সো আমি মনে করি 50 জন নিলাম, আমার বন্ধু অন্য 50 জন নিল, আমার সেই বন্ধু হয়তো তার মডেল ফিট করার পর ভ্যালু পাইছে 5,
আর আমি পাচ্ছি 4। বাট আমাদের দুজনেরটাই কিন্তু সঠিক, কারণ আমাদের দুজনেরটাই দেখাচ্ছে যে আমাদের টিচারের কাছে যে ডেটা আছে উনি হয়তো 100 জন নিয়ে করছে, সো ওনারটা অবশ্যই আমাদেরটা চেয়ে একটু অ্যাকুরেট হবে, বিকজ ওনার ডেটা বেশি। তো ডেটা বেশি থাকা মানে হচ্ছে তার অ্যাকুরেসিটা আমাদেরটার চেয়ে বেশি স্বাভাবিকভাবেই হওয়া উচিত। তো ওনারটাতে হয়তো রেঞ্জ আসছে 3.58 থেকে 5.279, আর আমাদেরটা রেঞ্জ আসছে, রেঞ্জ না, আমাদেরটা হয়তো একটা ভ্যালু আসছে 4 আর একজনেরটা 5। তার মানে আমাদের দুজনেরটা অ্যাকচুয়ালি ঠিক আছে। তার মানে রুম কাউন্টেরটা 4.433, এটার মানে হচ্ছে রুম যদি একটা বাড়ে তাহলে আমাদের যে হাউস প্রাইস সেটা হচ্ছে 4.433 ইউনিট করে বাড়তে থাকবে, যেহেতু একটা পজিটিভ ভ্যালু। আর বাড়তে থাকবে হচ্ছে অন এভারেজ, আমরা শিওরলি বলতে পারবো না যে হ্যাঁ এটা মানে এটাই বাড়বে। এটা মানে হচ্ছে 10টা যদি বাড়ে সেই 10টার এভারেজ হচ্ছে 4.433। আর সিমিলারলি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের স্কোর আসছে নেগেটিভ। আর এটার কনফিডেন্স ইন্টারভ্যালটা যদি দেখি এটা হচ্ছে -17 থেকে +5, মানে এই রেঞ্জের মাঝে কিন্তু জিরো আছে। অর্থাৎ আমরা উইথ 95% কনফিডেন্স বলতেছি যে এই রেঞ্জের মাঝে আমাদের ট্রু রিগ্রেশন কোএফিসিয়েন্ট ফর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর আছে। আর এই রেঞ্জের মাঝে আবার জিরো আছে, তার মানে এটা জিরো হইতে পারে। তার মানে এটা আসলে ইনসিগনিফিকেন্ট। পি ভ্যালু তাই বলতেছে, পি ভ্যালু আসছে কত, পি ভ্যালু আসছে 0.324, অর্থাৎ এটা ইনসিগনিফিকেন্ট। তো আমরা এই ভ্যালুগুলো আসলে সিগনিফিকেন্ট নাকি ইনসিগনিফিকেন্ট, বা আসলেই কোনো প্রভাব আছে কিনা হাউস প্রাইজের উপরে, সেটা কিন্তু এই যে পিএফএল এর মাধ্যমেও দেখতে পারি, আবার কনফিডেন্স ইন্টারভ্যালের মাধ্যমেও দেখতে পারি। আর এই পি ভ্যালু বা কনফিডেন্স ইন্টারভ্যাল বোঝানোর জন্যই আমি আসলে এই কোর্সের শুরুর দিকে হাইপোথিসিস টেস্টিং দেখাইছি, আর এখন আমরা রিগ্রেশন মডেল দেখতেছি। তো এভাবে হচ্ছে পরের যে দুইটা ভেরিয়েবল ছিল তাদের রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলো কেউ আমরা বুঝতে পারবো যে সিগনিফিকেন্ট নাকি ইনসিগনিফিকেন্ট। এবার একটা ইনসাইটফুল জিনিসে আসি, যে আমরা যদি বলতে চাই যে এই যে ভেরিয়েবল গুলা প্রেডিকশন করার সময় কোন ভেরিয়েবলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো সেটা দেখার জন্য মানে বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে স্ট্যান্ডার্ডাইজড কোএফিসিয়েন্টস বেটা যে কলামটা, বা আমরা যদি বলি স্ট্যান্ডার্ডাইজড রিগ্রেশন কোএফিসিয়েন্ট, সেই কলামটা দেখতে হবে। তো এই কলামে নেগেটিভ ভ্যালু আছে, পজিটিভ ভ্যালু আছে, বাট আমাদের টার্গেট হচ্ছে জাস্ট অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে, মানে যদি নেগেটিভ থাকে আমরা ধরে নিব যে এটা পজিটিভ 0.56, এটাও -0.0575, আমরা ধরে নিচ্ছি জাস্ট 0.075। তো এদের মধ্যে সবচেয়ে বড় যে ভ্যালুটা তার করেসপন্ডিং ভেরিয়েবলটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হাউস প্রাইস প্রেডিক্ট করার জন্য। তো তাহলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, কেউ একজন বলেন তো। এখানে কোন ভেরিয়েবলটা বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, এখানে রুম কাউন্টের ভ্যালু হচ্ছে 0.352, আর পার্সেন্টেজ অফ পোর পিপলসের ভ্যালু হচ্ছে 0.538। তো এটা যেহেতু বড়, অন্য যে কোনো ভ্যালুর চাইতে পার্সেন্টেজ অফ পোর পিপলসের ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বড়। বড় মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুটা সবচেয়ে বড়, বা আমি যদি এভাবে বলি ম্যাগনিচিউড। তো যার ম্যাগনিচিউড যত বড় তার ইম্পর্টেন্স তত বেশি। তার মানে এখানে পার্সেন্টেজ অফ পুয়ার পিপলসের এটার এক্সপ্লেনেবিলিটি বা প্রভাবটা সবচেয়ে বেশি। তো এটার পরে সেকেন্ড পজিশনে আছে এটা রুম কাউন্ট। তো তারপরে আছে হচ্ছে কে, এটা মনে হয় হাউস এজ। তারপর আছে হচ্ছে এটা পার্সেন্টেজ এরিয়া উইথ পার্কস। তো আমরা একটু আগে অটোমেটিক যে কাজটা করছিলাম সেটার মাধ্যমেও কিন্তু আমরা এই কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা দেখতে পারতাম। তো সেটা দেখার জন্য একটু আবার যাই ওই জায়গাটায়, অথবা এটা যাওয়ার জন্য এখানে যেতে হবে ফার্স্টে অ্যানালাইজ, তারপর রিগ্রেশন, দেন অটোমেটিক লিনিয়ার মডেলিং, দেন একটু কষ্ট করে মডেল অপশন বিল্ড অপশনসে এসে মডেল সিলেকশন থেকে এই ফরওয়ার্ড স্টেপওয়াইজের বদলে অল ইনক্লুড অল প্রেডিক্টরস এটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, আর বাদ বাকি যেটা যেরকম আছে সেটা সেভাবেই থাকবে।
এগুলো আর কিছু চেঞ্জ করার দরকার নাই, আর ফিল্ডসও কিছু চেঞ্জ করার দরকার নাই, মডেল অপশনসও কিছু চেঞ্জ করার দরকার নাই। সবকিছু সেম রাখলাম, দেন আমি নাম দিচ্ছি। তো আমি এইমাত্র যেটা বললাম যে কোন ভেরিয়েবলটা বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা এখন এইখান থেকে দেখব। এটা ভিজুয়ালাইজেশনের মতো আসবে, সেটা সেখান থেকে দেখব। তো আমি একটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে মডেল ভিউয়ারটা ওপেন হবে। মডেল ভিউয়ারের এই যে 3 নাম্বার ব্লকটাতে একটা গ্রাফের মতো আসছে। আচ্ছা, তো এই গ্রাফের এখানে দেখতে পারতেছি যে টোটাল ভেরিয়েবল কয়টা নিছে, 6টা। আমাদের ভেরিয়েবল কয়টা ছিল? আমাদের ভেরিয়েবল ছিল 6টা। প্রথমটা হচ্ছে প্রাইস, আর বাকিগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, রুম নাম্বার, এয়ার কোয়ালিটি, এইজ, পোর এবং পার্কস। তাহলে মডেল ভিউয়ারে ঠিক আছে, আমাদের 6টা ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এখানে নিছে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কার? পার্সেন্টেজ অফ পুয়ার পিপলস। তার মানে আমাদের যে ভিউটা আমরা একটু আগে দেখছিলাম স্ট্যান্ডার্ডাইজড ইয়া থেকে, আমি যদি এটাকে বের করি পাশাপাশি রাখি তাহলে দেখতে সুবিধা হবে। এই তো, ওকে। এখানে স্ট্যান্ডার্ডাইজ কোএফিসিয়েন্ট সবচেয়ে বড় হচ্ছে পার্সেন্টেজ অফ পুয়ার পিপলস এরটা। সিমিলারলি আমরা এখানেও দেখতেছি আমাদের দেখাচ্ছে পার্সেন্টেজ অফ পুয়ার পিপলস এর প্রেডিক্টর ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি। তার মানে হাউস প্রাইসের সাথে এই ভেরিয়েবলটার সম্পর্ক সবচেয়ে জোরালো, বা এটার ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি। এটার পরেই আছে রুম কাউন্ট, যেটা আমরা এখান থেকেও দেখতে পারছিলাম সেকেন্ড পজিশনে আছে 352 নিয়ে রুম কাউন্ট। তারপর হাউস এইজ, এখানেও হাউস এইজ। এখানে তারপর দেখতেছি পার্সেন্টেজ এরিয়া উইথ পার্কস, তো এটা হচ্ছে 061। হ্যাঁ, তারপর এটা সিমিলারলি হচ্ছে বাকিগুলো। তো তার মানে আমরা এখানে মডেল ভিউয়ার থেকে সুন্দর করে দেখতে পাচ্ছি, আরো মানে বেটার ভিউ পাচ্ছি আমাদের ভেরিয়েবল গুলা কিরকম ভাবে একটার সাথে আরেকটা রিলেটেড। আরো কিছু আছে এখানে, নিচের দিকে যদি যাই, এই যে এই যে একটা ফিগার, এই ফিগারটা আসলে দেখাচ্ছে যে ভিজুয়ালাইজেশন করে দেখাচ্ছে যে আমাদের টোটাল কোন ভেরিয়েবল গুলার ইম্পর্টেন্স কিরকম এই প্রাইসের সাথে। সবচেয়ে গাঢ় যেটা, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে হালকা যেটা, সেটা হচ্ছে সবচেয়ে কম ইম্পর্টেন্ট। আর ইভেন পরে আরেকটা আছে, এই ফিগারটা পজিটিভ গুলোকে নীল বা ব্লু কালারের মাধ্যমে দেখাচ্ছে, আর নেগেটিভ গুলোকে রেড কালারের মাধ্যমে দেখাচ্ছে। তো তার মানে রুম নাম্বার, এইজ, পার্কস, এই ভেরিয়েবলগুলোর সাথে পজিটিভলি রিলেটেড প্রাইস। অর্থাৎ এটা বাড়লে এটাও বাড়বে, এইজ বাড়লে প্রাইস বাড়বে, পার্কস বাড়লে প্রাইস বাড়বে, এরকম। আর বাকি যেগুলো আছে পোর, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, এয়ার কোয়ালিটি, এদের মধ্যে হচ্ছে নেগেটিভ কোরিলেশন। তো এইটা দেখার জন্য তো আর এত বড় গ্রাফটা এত মানে ঢাকঢোল পিটানোর দরকার নাই। আমরা সিম্পলি এই কোএফিসিয়েন্ট টেবিল থেকেই কিন্তু বুঝতে পারতাম যে এই যে এখান থেকেই কিন্তু বুঝতে পারতেছি যে কাদের সাথে রিলেশনটা কিরকম, পজিটিভ নাকি নেগেটিভ। কারণ এখানে হাউস এজেন্টটা হচ্ছে পজিটিভ, তারপর রুম কাউন্টটা পজিটিভ। এভাবে হচ্ছে আমরা পজিটিভ না নেগেটিভ কোরিলেশন, সরি, রিলেশন নাকি নেগেটিভ রিলেশন, সেটা এখান থেকে বুঝতে পারতেছি। আচ্ছা, তো অ্যানোভার বিষয়টা যখন বলতেছিলাম, তো আমি এখন একটা জিনিস দেখাই দিই। সেটা হচ্ছে এখানে তো সবসময় সিগনিফিকেন্ট আসছে তা না, বা আসবে তা না, এখানে ইনসিগনিফিকেন্টও আসতে পারে। যেমন আমি যদি এইখানে যে ভেরিয়েবল গুলো ইনসিগনিফিকেন্ট আসছে, যেমন এটা, সরি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর, হাউস রেসিডেন্সিয়াল এরিয়া। তো আমি যদি এখন এরকম একটা মডেল তৈরি করি যেখানে শুধুমাত্র এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর এবং হাউস রেসিডেন্সিয়াল এরিয়া, এই দুইটা ভেরিয়েবল থাকবে, তো ওকে দিচ্ছি। না, এটা আবার সিগনিফিকেন্ট হয়ে গেছে। তো ঘটনাটা হচ্ছে কি, আমি যখন এই মডেলটাতে শুধুমাত্র এই দুইটা ভেরিয়েবল অ্যাড করছি, আর কোনো কিছু অ্যাড করি নাই, তো এখন আমাকে দেখাচ্ছে যে এই ভেরিয়েবলটার সাথে হাউস প্রাইসের একটা সম্পর্ক আছে।
আবার হাউস রেসিডেন্সিয়াল এরিয়ার সাথেও হাউস প্রেজার একটা সম্পর্ক আছে। তো সবচেয়ে ইজিয়ার ওয়ে যেটা মডেল, এরকম মডেল সিলেকশনের ক্ষেত্রে আমরা তো এতক্ষণ জাস্ট ফুল মডেলটা রান করে দেখছিলাম, বাট আমাদের টার্গেট যদি ফুল মডেল রান না করে জাস্ট প্রেডিকশন হয়, তখন কি করতে হবে সেটা দেখাই। তো আমি ধরতেছি যে আমার এত ঝামেলা করতে ইচ্ছা করতেছে না, আমি জাস্ট মডেল প্রথমে হচ্ছে ফুল মডেল দিব, তারপর আমি একটা একটা করে ব্যাক মানে ভেরিয়েবল বাদ দিব, যে ইনসিগনিফিকেন্ট সেটা বাদ দিয়ে দিব, আবার ইনসিগনিফিকেন্ট আরেকটা আসছে ওইটা বাদ দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা এই ব্যাকওয়ার্ড এলিমিনেশন মেথডটা ইউজ করতে পারি। তো মেথডে গিয়ে এন্টার না দিয়ে ব্যাকওয়ার্ডটা সিলেক্ট করে দিবেন, জাস্ট ব্যাকওয়ার্ড এলিমিনেশন মেথড দিয়ে দিতে পারেন। তো ওকে দিচ্ছি, দেখেন এটা দিলে কি হবে। এটা দিলে তিনটা স্টেপ হয়েছে আমাদের ক্ষেত্রে, এই ডেটার ক্ষেত্রে তিনটা স্টেপ হয়েছে। প্রথম স্টেপে সবগুলা ভেরিয়েবলকে নিয়ে একটা মডেল ফিট করছে। তারপর সেকেন্ড স্টেপে পার্সেন্টেজ এরিয়া উইথ পার্কস এই ভেরিয়েবলটাকে বাদ দিয়ে দিছে, এবং থার্ড স্টেপে গিয়ে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর এটাকেও বাদ দিয়ে দিছে। এবং কিসের উপর বেস করে বাদ দিছে সেটাও কিন্তু পাশে লেখা আছে, যে প্রবাবিলিটি অফ এফ টু মুভ, অর্থাৎ মানে ওই পি ভ্যালু সেটা হচ্ছে 0.1 এর চেয়ে বড় ছিল, তো সেই জন্য হচ্ছে রিমুভ করে দিচ্ছে। পরেরটাও রিমুভ করে দিচ্ছে, 0.1 এর চেয়ে বড় যেহেতু সেটা রিমুভ করে দিছে। এবং রিমুভ করার পর এই থার্ড স্টেপে গেছে, এসে থেমে গেছে, তার মানে এই মডেলে এখন আর কোনো ইনসিগনিফিকেন্ট কিছু নাই। তো আমি যদি একটু নিচে নামি এবং কোএফিসিয়েন্টস টেবিলে চলে যাই, কোএফিসিয়েন্টস টেবিলে গেলেও ওকে, এখানে গেলেও দেখতেছি যে না, আসলে ইনসিগনিফিকেন্ট আছে একটা, সিগনিফিকেন্ট এই যে 0.091 হাউস রেসিডেন্সিয়াল এরিয়া, এটাকে ডিলিট করা নাই, বিকজ আমার ক্রাইটেরিয়া সিলেক্ট করা ছিল। এই যে আমি যদি একটু উপরে যাই এবং কোড দেখি, এই যে এই কোডে ক্রাইটেরিয়াতে মানে এখন কিন্তু কোড এডিট করার জায়গা চলে আসছে। তো তার মানে আমি যে প্রথম ক্লাসগুলোতে কোডের জায়গা দেখাচ্ছিলাম যে সিনটেক্স কিভাবে এডিট করা যায়, এখন কিন্তু আমরা এডিট করতে পারবো সিনটেক্স। আপনি জাস্ট এটাকে কপি করবেন, কপি করবেন, কপি করে আপনি আপনার মতো এডিট করতে পারবেন। তো এইখানে কাদেরকে ডিলিট করছে, যখন দেখছে যে এই যে প্রথম ভেরিয়েবল প্রথম স্টেপে ডিলিট করছে হচ্ছে পার্সেন্টেজ এরিয়া উইথ পার্কস। তো পার্সেন্টেজ এরিয়া উইথ পার্কস এর পি ভ্যালু কত ছিল একটু দেখি, এটার পি ভ্যালু ছিল 0.357। তো তার মানে এটা অবশ্যই 0.1 এর চেয়ে বড়। সো এটাকে ডিলিট করে দিছে, প্রথমবার এটা ডিলিট করে দিছে, দেওয়ার পর এরকম একটা মডেল পাইছে। তো সেখান থেকে ডিলিট করে দিছে হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোরকে, কারণ এটার পি ভ্যালু ছিল 0.7670। এটাকেও ডিলিট করে দেওয়ার পর সে যে মডেলটা পাইছে সেখানে, এই যে এই মডেলটা পাইছে 3 নাম্বার, এই 3 নাম্বার মডেলে 0.01 এর চেয়ে বড় আহ, আর কিছু নাই। সরি, 0.0 না, 0.1 এর চেয়ে বড় আর কিছু নাই। এখানে হাউস রেসিডেন্সিয়াল এরিয়া, এটার পি ভ্যালু হচ্ছে 0.091, তারপর এটা 0.51, বাট 0.1 এর চেয়ে বড় না কিন্তু। আমরা কনস্ট্যান্টেরটা বাদ দিচ্ছি, কনস্ট্যান্টেরটা হিসাব করতে হবে না। তো এই জন্য হচ্ছে মডেলটা এখানে এসে থেমে গেছে। তো আমি যদি এখন উইন্ডোতে যাই, গো টু ডিজিগনেটেড সিনট্যাক্স উইন্ডো, এখানে ক্লিক করি, তাহলে আমরা আমাদের ডেটার জন্য যে সিনট্যাক্স উইন্ডো সেটা পাবো। এবং সেখানে যে পি আউট যে ভ্যালুটা, এটাকে যদি আমি চেঞ্জ করে 0.5 করে দেই এবং এখন রান দেই, তাহলে দেখেন অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছে। প্রথমবার পার্সেন্টেজ এরিয়া উইথ পার্স বাদ দিয়ে দিছে, তারপর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোরকে বাদ দিয়ে দিছে। ও আমাদের এটাকে 0.55 কেন ধরলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ইনপুটেও 0.005 ছিল, তো এটাকেও চেঞ্জ করে নিচে নামায় দেওয়া উচিত ছিল। যাই হোক, এটাকে 0.1 করে দিলেও হবে। আমি একটু উইন্ডোতে যাই, আমি এটাকে চেঞ্জ করে দিই, ইনপুটে 1% আর আউটপুটে 5%। তার মানে আমাদের 1%-এর নিচে উপরে যেগুলো আছে সেগুলোকে রাখবে, এবং 5%-এর উপরে যেগুলো গেছে সেগুলোকে বাদ দিয়ে দিবে। এটা হচ্ছে থ্রেশহোল্ড লিমিট, এটা হচ্ছে এইটুকুর বেশি সহ্য করবে না, বিষয়টা হচ্ছে এটা। এটা আমি রান দিচ্ছি।
এবার ঠিক আছে। এবার 0.05 এর চেয়ে বড় বা সমান হইলে সেটাকে বাদ দিয়ে দিবে। তো ফাইনালি আমাদের মডেলটা কি আসছে? এই যে 5 নাম্বারে গেলে আমরা দেখতেছি যে শুধুমাত্র 2টা ভেরিয়েবল রাখছে আমাদের মডেলে, এবং সেই মডেলে তাদের সবার পি ভ্যালু হচ্ছে 0 0। আর এই যে 5 নাম্বার মডেলটা, এই 5 নাম্বার মডেলের আর স্কোয়ার কত সেটা একটু দেখি। উপরে যাই, উপরে গেলে মডেল সামারিতে যে প্রথম মডেলের আর স্কোয়ার হচ্ছে 64.2%, সেকেন্ড মডেলের আর স্কোয়ার 64.1%, আর পাশে হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার। এখন দেখেন, প্রথম মডেলে কিন্তু ভ্যারিয়েবল ছিল সবগুলা ভ্যারিয়েবল থাকার পরেও তার অ্যাডজাস্টেড আর স্কোয়ার হচ্ছে 63.7%। একটা ভ্যারিয়েবল বাদ দেওয়ার পরে অ্যাডজাস্টেড আর স্কোয়ার হচ্ছে 63.8%, আরেকটা বাদ দেওয়ার পরেও 63.8%। তার মানে আমি যে 2টা ভ্যারিয়েবল বাদ দিছি তারা তো অ্যাকচুয়ালি ভালো ছিলই না, বরং মডেলটাকে খারাপ বানাচ্ছিল। তো তারপর একটা 63.7%, তারপর একটা 63.6%। তো এই দুইটা মানে ডিলিট করে দেওয়ার পরেও, অর্থাৎ 2টা ভেরিয়েবল যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো ডিলিট করে দেওয়ার পরেও মডেলের খুব বেশি কিছু চেঞ্জ হয় নাই। তার মানে মডেলটা এখনো গুড আছে। এটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারতেছি। আর ব্যাকওয়ার্ড এলিমিনেশন মেথডটা এভাবেই কাজ করতেছে। যখন দেখতেছে যে পি ভ্যালুটা সবচেয়ে বড় হাইয়েস্ট, সেটাকে প্রথমে বাদ দেয়, তারপর সেকেন্ড একটা মডেল ফিট করে সেখান থেকে একটা বাদ দেয়, দেন থার্ড একটা মডেল ফিট করে সেখান থেকে আরেকটা বাদ দেয়। এভাবে বাদ দিতে যখন গিয়ে দেখে যে আমাদের এমন কোনো ভেরিয়েবল নাই যাদের রিগ্রেশন কোএফিসিয়েন্টের পি ভ্যালু ইনসিগনিফিক্যান্ট, মানে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা ইনসিগনিফিক্যান্ট, তখন হচ্ছে ও স্টপ করে, এবং স্টপ করে বলে যে এটা হচ্ছে আপনার ফাইনাল মডেল। তো আমাদের ক্ষেত্রে ফাইনাল মডেলটা কি হইলো? আমাদের ক্ষেত্রে ফাইনাল মডেলটা হচ্ছে এটা কনস্ট্যান্টের রিগ্রেশন কোএফিসিয়েন্ট। আমি যদি এটাকে লিখি, এভাবে লিখতে পারবো। কোথায় মডেলটা, কপি করে নিয়ে আসি। কি করলাম, একটা স্ক্রিনশট নিই। আল্লাহ, আজকে তো অনেক রাত হয়ে গেছে। তো আমাদের মডেলটা লিখতে হবে এভাবে। ওয়াই, ওয়াই মানে হচ্ছে আমাদের প্রাইস, অর্থাৎ আমি প্রাইস লিখি, প্রাইস প্রাইস ইকুয়ালস কনস্ট্যান্ট, প্রথমে কনস্ট্যান্ট, তাহলে 1.907 প্লাস 4.648, এটা হচ্ছে কার জন্য? রুম কাউন্টের জন্য। তাহলে আমি রুম লিখতেছি, রুম মাইনাস 0.672, এটা হচ্ছে পোরের জন্য। এই হচ্ছে আমার মডেল। এটা হচ্ছে ফাইনাল মডেল যেখানে সবগুলা রিগ্রেশন কোএফিসিয়েন্টই সিগনিফিক্যান্ট, এবং আমার মডেলটা টোটাল মোট এক্সপ্লেন করতে পারে 63.8%, এবং অ্যাডজাস্টেডটা হচ্ছে 63.6%, প্রায় সিমিলার। এবং মডেলটা, তার মানে হচ্ছে মডেলটা বেশ ভালো পারফর্ম করতেছে। এখন কথা হচ্ছে, আমরা যে মডেলটা ফিট করলাম এই মডেলটার কিন্তু কিছু অ্যাজাম্পশনস ফলো করা লাগবে। যেমন এটা একটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল, এবং এটা কিছু অ্যাজাম্পশনস ফলো করে। প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে সেটার সাথে সকল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের লিনিয়ার রিলেশনশিপ থাকতে হবে। তো তার মানে লিনিয়ার রিলেশনশিপটা মানে কি, যে আমি যদি আরেকবার ডেটাতে যাই এবং ওদের কোরিলেশনটা একটু মেজার করি, আমি অ্যানালাইসে যাচ্ছি, দেন কোরিলেট, দেন বাইভেরিয়েট, সবগুলো ভেরিয়েবলকে আমি ভেরিয়েবলস এখানে নিয়ে আসতেছি। এখন পিয়ারসনটা আমি টিক মার্ক দিয়ে রাখছি বিকজ আমার লিনিয়ার কোরিলেশন দেখতে হবে। দেন ওকে, এটা হচ্ছে আমার কোরিলেশন টেবিল। আর টেবিলটা একটু আগলি দেখাচ্ছে, এটা পাবলিকেশন রেডি টেবিল না। তো আপনি যদি এটা পাবলিশ করতে চান টেবিলটা একটু সুন্দর করতে হবে। তো সেটার জন্য আপনি
এই কাজটা করতে পারেন, আমি দেখাই। ডাবল ক্লিক করবেন টেবিলটাতে, ডাবল ক্লিক করলে হচ্ছে আপনার টেবিল প্রপার্টিস ওপেন হবে। সেখান থেকে পিভটে যাবেন, দেন পিভটিং ট্রেস একটা অপশন থাকে, সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করলে আপনার এরকম একটা নতুন ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্স থেকে এই স্ট্যাটিস্টিক্স যে অপশনটা, মানে নিচে রোতে, এই স্ট্যাটিস্টিক্সটাকে আপনি জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। তো ছেড়ে দিলে হচ্ছে টেবিলটা এরকম হয়ে যাবে। তো জাস্ট এটাই, টেবিলটা এখন একটু সুন্দর হয়েছে এবং এই টেবিলটা ইন্টারপ্রেট করতে বা বুঝতেও সুবিধা। আর এই টেবিলটা হচ্ছে কপি পেস্ট করে আপনাদের রিপোর্টে রাখতে পারবেন। যাই হোক, এই টেবিল থেকে দেখা যাচ্ছে যে হাউস প্রাইস আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, ওর সাথে বাকি সবগুলা ভেরিয়েবলেরই মোটামুটি লিনিয়ার রিলেশনশিপ আছে এবং সবগুলোর উপরে স্টার দেওয়া, ডাবল স্টার দেওয়া। এবং ডাবল স্টার দেওয়ার মানে হচ্ছে কোরিলেশন ইজ সিগনিফিক্যান্ট অ্যাট 0.01 লেভেল, মানে 1% সিগনিফিকেন্স লেভেলে এরা সবাই সিগনিফিক্যান্ট। তার মানে যে হ্যাঁ, এতে এদের মধ্যে একটা কোরিলেশন আছে। এবং আমি স্ট্রং দেখতে পারতেছি এটার সাথে, পোর পিপলসের সাথে, তারপর রুম কাউন্টের সাথে। এই দুটার মধ্যে মোটামুটি স্ট্রং বা মডারেট বলা যায়। আর মডারেট বলা যায় হচ্ছে এইটার সাথে, হাউস রেসিডেন্সিয়াল এরিয়া, হাউস সরি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। আর লাস্টের যে দুইটা, এই দুইটার মধ্যে হচ্ছে উইক কোরিলেশন। তো এখন দেখেন, আমাদের লিনিয়ার কোরিলেশন আছে আমরা ধরে নিচ্ছি, তার মানে প্রথমটা ঠিক আছে। তারপরটা হচ্ছে দেয়ার শুড বি নো মাল্টিকোলিনিয়ারিটি। মাল্টিকোলিনিয়ারিটি মানে হচ্ছে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো আছে বা প্রেডিক্টর ভেরিয়েবলগুলো আছে, অর্থাৎ হাউস প্রাইস বাদে বাকিগুলা, এই বাকিগুলোর মধ্যে কোনো ধরনের সিভিয়ার কোরিলেশন, মানে সিভিয়ার বা স্ট্রং কোরিলেশন থাকা যাবে না। কোরিলেশন থাকতে পারে, স্বাভাবিকভাবে থাকতে পারে, বাট সেটা স্ট্রং থাকতে পারবে না। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটা ভেরিয়েবলের ক্ষেত্রে এই ধরনের সম্পর্ক আছে। যেমন এই যে একটা 0.916, মানে স্ট্রং মানে প্রায় পারফেক্ট হয়ে যাচ্ছে আরেকটু হইলে। এটা কাদের মধ্যে? এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর এবং পার্সেন্টেজ এরিয়া উইথ পার্কস। তো এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে যে একটা স্ট্রং কোরিলেশন আছে, পজিটিভ কোরিলেশন। তারপর আবার এই যে এটা হাউস রেসিডেন্সিয়াল এরিয়ার সাথে উইথ পার্কস, এটার মধ্যে স্ট্রং কোরিলেশন আছে। এই যে একটা প্রবলেম তৈরি হইলো, এটা কিন্তু আমাদের এজাম্পশন ভায়োলেট করতেছে। তার মানে এইটা ভায়োলেট করলো। তারপর রেসিডুয়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা এজাম্পশন, এটাও টেস্ট করা যাবে। এবং কিভাবে কোনটা টেস্ট করতে হয় সেই ডিটেলসটা হচ্ছে আপনারা এই লার্ন মোর যে লিঙ্কটা আছে, লিঙ্কটা নিচে দিয়ে দিছি, এই লিঙ্কটাতে গেলে আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে রেসিডুয়ালস আর নরমালি ডিস্ট্রিবিউটেড। আপনারা কিভাবে, মানে শুরুতে আমি দেখাইছিলাম যে নরমালিটি কিভাবে টেস্ট করে। আমি যদি আমার যে ডাটাটা আছে, এই ডাটাটা আমি যদি আরেকবার রান দিতে যাই লিনিয়ার রিগ্রেশন মডেল, সেখানে সেভ নামে একটা অপশন আছে। এই সেভ বাটনে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে যেখানে রেসিডুয়ালস একটা বক্স আছে। ওখানে যদি আপনি আনস্ট্যান্ডার্ডাইজডটা টিক মার্ক দিয়ে দেন এবং কন্টিনিউ দেন এবং ওকে দেন, আপনি দেখবেন আপনার আচ্ছা এটা, আচ্ছা যাই হোক, আপনি দেখবেন যে আপনার ডেটা সেটে একটা নতুন কলাম তৈরি হয়েছে, যে কলামটাতে প্রেডিক্টেড ভ্যালুর সাথে অ্যাকচুয়াল ভ্যালুর যে ডিফারেন্স সেটা দেখাচ্ছে। তার মানে এটা হয়তো প্রেডিক্টিভ ভ্যালু থেকে ডিফারেন্স হচ্ছে -7, এটার সাথে প্রেডিক্টেড ভ্যালুর ডিফারেন্স হচ্ছে -2। তো ওই ভ্যালুগুলো হচ্ছে আমাদের রেসিজুয়াল। তো এই রেসিজুয়ালটা নর্মালিটি ফলো করে কিনা সেটা টেস্ট করে দেখতে হবে। যদি ফলো করে দেন আমাদের মডেল ওকে, অ্যাজাম্পশন ফলো করে। আর যদি সেটা নর্মালিটি থেকে বিচ্যুত হয়, সেক্ষেত্রে আমাদের অন্য কোনো মডেল দেখা লাগতে পারে, অথবা আমাদের এক্সিস্টিং ডেটাগুলোকে ট্রান্সফর্ম করার প্রয়োজন হতে পারে। তো অন্য কোনো মডেল মানে আপনাদের জেনারেলাইজড লিনিয়ার মডেল আছে, যেখানে এই ডিস্ট্রিবিউশনটা নর্মাল না, অন্য কোনো ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে। তো সেটা আমাদের স্কোপের বাইরে, এই কোর্সের স্কোপের বাইরে, সেদিকে যাচ্ছি না আমরা তাহলে। তারপর হচ্ছে ভেরিয়েন্স ইজ কনস্ট্যান্ট বা হোমোস্ক্যাডাস্টিসিটি। তো হোমোস্ক্যাডাস্টিসিটি মানে হচ্ছে ভেরিয়েন্সটা কনস্ট্যান্ট থাকবে। ভেরিয়েন্স অফ হোয়াট? ভেরিয়েন্স অফ এরর বা রেসিডুয়ালস, এটা লিখে দিই, ভেরিয়েন্স অফ রেসিডুয়ালস ইজ কনস্ট্যান্ট। আরেকটা হচ্ছে নো ইনফ্লুয়েন্সিয়াল কেসেস ইন দ্য মডেল, মানে এমন কোনো ডেটা থাকতে পারবে না যেটা আমাদের, এই যে আমি স্লাইডটাতে এখানে দেখাই,
যে এখানে এমন কোনো ডেটা থাকতে পারবে না যে হচ্ছে এই লাইনটাকে নিজের দিকে নিয়ে যাচ্ছে, একটু বাঁকা করে ফেলতেছে। যেমন এই ডেটা সেটে কিন্তু অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সিয়াল অবজারভেশনস আছে। যেমন এই যে অবজারভেশনগুলো এরা কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল, এরা কিন্তু লাইনের সাথে নাই বা আশেপাশে কোথাও নাই, বাট এরা অনেক দূরে থেকে এই লাইনটাকে নিজেদের দিকে টেনে নিচ্ছে। তার মানে এরা কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল। আর যদি এমন হইতো যে এই ডেটাগুলো এইখানে, তখন দেখা যেত যে এই লাইনটাও একটু এদিকে চলে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। তার মানে এরকম যদি কোনো অবজারভেশন থাকে তারা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল অবজারভেশনস। আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল বা যে কোনো লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করার সময় অ্যাজাম্পশন হচ্ছে এই ধরনের কোনো অবজারভেশন থাকতে পারবে না। তো আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর ক্লাস তো শেষ, অলমোস্ট শেষ হয়ে গেছে এখন। আমি এখন সব মানে যে রিসোর্সগুলো প্রয়োজন এগুলো বোঝার জন্য সেগুলো হচ্ছে আপনাদের দিয়ে দিব। তো চাইলে আপনারা দেখতে পারেন, চাইলে ইউটিউব দেখতে পারেন। শেখার কোনো শেষ নাই, অনেক বই আছে এগুলো নিয়ে, এসপিএসএস এর উপরে বলি। আর আমি রিসোর্স যে ফোল্ডারটা আছে সেখানে অনেক কিছু দিয়ে দিছি অলরেডি। আপনারা ফ্রি টাইমে, ফ্রি টাইম মানে কি, আপনারা তো অনেকে প্রজেক্টই দেন নাই। সো কাইন্ডলি প্রজেক্টটা কালকে, যেহেতু লাস্ট ডেট 28 তারিখ, কালকে রাত 8টার মধ্যে প্রজেক্টগুলো সবার কমপ্লিট করতে হবে। সেগুলো কমপ্লিট করে দিয়ে দিবেন। আর রিসোর্সগুলো দেখবেন, দেখলে আপনারা শিখতে পারবেন। বা চাইলে চাইলে হচ্ছে জাস্ট গুগল সার্চ করলে অনেক কিছু দেখতে পারবেন। তো কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? ক্লাসটা কি বোঝা গেছে আজকের? এটা একটু বলা দরকার, কারণ আমি বুঝতেছি না আপনারা বুঝতেছেন কিনা। এই অর্থে যে আমরা আপনি একটা অফ করে অন্যটা দিয়ে কথা বলেন, মানে জি ইকো আমি হয়। একটু হয় জি আমরা যে ইয়া লিনিয়ারে যে যেটা দেখলাম যেটা একটা সিঙ্গেল ইকুয়েশন যেটা দেখলাম, হ্যাঁ হ্যাঁ, সিম্পল লিনিয়ার এখন রিগ্রেশন। আমরা যদি এখন এইটাতে এইটা হ্যাঁ, সিঙ্গেল যেটা দেখলাম, সিম্পল লিনিয়ার ইকুয়েশনে যেটা দেখলাম মাল্টি ও ইকুয়েশনটা সেম ভাবেই দেখাবেন। আমি যে লিখছি সম্ভবত, এই যে জি জি এভাবে। মাল্টিপলে যেহেতু এখন আমাদের মাল্টিপল ছিল, তো জি জি সেক্ষেত্রে প্রত্যেকটার সাথে তাদের কোএফিসিয়েন্টটা লিখে দিবেন। যে রুমের সাথে আমি রুমের কোএফিসিয়েন্টটা লিখে দিছি, আচ্ছা পুরোর সাথে পুরোটা লিখে দিছি। আর নেগেটিভ থাকলে তো সামনে হচ্ছে নেগেটিভ সাইনটা লিখে দিবেন। এমনি এটা ফিগারে ছবিতে দেখানো যাবে না ফিগারে? না, আমরা তো আসলে ফিগার ড্র করার সময় হাইয়েস্ট 3 ডাইমেনশন ড্র করতে পারি, 3টা ডাইমেনশন আচ্ছা ড্র করতে পারি। বাট আচ্ছা থ্রি আচ্ছা ডাইমেনশনের উপরে তো আসলে ফিগার তৈরি জি করা জি সম্ভব না। সম্ভব না জি আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে থ্যাংক ওকে। ইউ তবে রিগ্রেশন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে ডায়াগনস্টিক প্লটগুলো তৈরি করা হয় যেগুলো 2 ডাইমেনশনাল। তো সেগুলো হচ্ছে আপনার এই লিঙ্কটাতে গেলে দেখতে পারবেন। লিঙ্কটা অনেক অনেক ভালো একটা রিসোর্স আমার মতে। এটা হচ্ছে ইউসিএলএ, মানে ইউএস এর একটা ইউনিভার্সিটির, তাদের কোর্সের যে জিনিসগুলো হচ্ছে সেগুলো এখানে আছে। তো এটা আমার কাছে খুবই ফেভারিট একটা লিঙ্ক, মানে আমি মাঝে মাঝে এখানে গিয়ে দেখি, কারণ সবসময় সবকিছু মনে থাকে না। কাজ করতে গেলে দেখা যায় যে ভুলে গেলাম কোনো একটা কিছু, বা মনে হলো যাচ্ছে এটা যেন কি ছিল মিনিং। তো আমি হচ্ছে এই লিঙ্কটাতে যাই, আমি বুকমার্ক করে রাখছি। তো এটা তো আপনারা দেখবেন এখানে কি আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে অনেক লেন্দি ক্লাস ছিল, আমি ভাবিনি এত লেন্দি হবে। ঠিক আছে, কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো এখানে শেষ। সামনের দিন আমরা লজিস্টিক রিগ্রেশন বা ক্যাটাগরিক্যাল ডেটাগুলোর সাথে কিভাবে এরকম মডেল তৈরি করা যায় সেটা দেখবো। তো সে পর্যন্ত প্রজেক্টগুলো করতে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখি। আল্লাহ হাফেজ।